এটা কি ফাইজলামি নাকি বাবা? তুমি এসে বললে আর আমাকে বিয়ে করতে হবে? আমি এই বুড়ো মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কথা শোনা মাত্র শুভর মা শুভর দিকে এগিয়ে আসলেন। তিনি সবসময় শুভকে সাপোর্ট করতেন, কিন্তু আজকে তিনি শুভর এই ব্যবহার দেখে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, আমি তো আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এইটাও তুমি জানো না। আম্মু, তুমি আমাকে মারলে, তুমিও আমার বিরুদ্ধে চলে গেলে। তোমার এটাই প্রাপ্য ছিল। তোমাকে এই শিক্ষা আমি আরো আগে দিতে পারলে আজ তুমি এমন হতে না। শুভ তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন তার বাবা তার সামনে আসলেন, এরপর বললেন, আজ বিকালেই তোমার বিয়ে। যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমি নিজেও ভালো জানো। আজকে থেকে তোমার টাকা পয়সা সব কিছু বন্ধ। তুমি তোমার মতো চলো। যদি বিয়ে করো তাহলে সব কিছু আবার আগের মতো দেওয়া হবে। শুভ বুঝলো এখন তাকে বিয়েটা করতেই হবে, কারণ টাকা ছাড়া সে চলবে কিভাবে। সে মনে মনে ভাবলো বিয়েটা করে নিবে, এরপর মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিবে। সেই জন্য সে তার বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিয়েতে রাজি। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি বিকালে বিয়ে করব। এরপর সোজা রুমে চলে গেল। বিকেলে তাকে নিয়ে যাওয়া হলো তার বাবার বন্ধুর বাসায়। সেখানে ছোট পরিসরে বিয়েটা হয়েই গেল। সব শেষে আস্তে আস্তে রাত হয়ে গেল। সে যখন বাসর ঘরে প্রবেশ করলো তখন তার মাথা নষ্ট হয়ে গেল, কারণ মেয়েটা মোটা একটা ঘোমটা দিয়ে বসে আছে। এই রকম মেয়ে পছন্দ করে না ও। সে ভিতরে প্রবেশ করতেই মেয়েটা তার পা ধরে সালাম করলো। তখন সে মেয়েটাকে সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে দেখো, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি এই বিয়ে করতে চাইনি। বাবা বলেছে এই বিয়ে না করলে আমাকে টাকা পয়সা কিছু দিবে না, সেজন্য আমি বিয়েটা করেছি। কিন্তু সে মেয়েটার কাছ থেকে অন্য কোনো প্রতিক্রিয়া আশা করেছিল। মেয়েটা স্বাভাবিকভাবেই তার দিকে তাকালো, এরপর মুচকি হেসে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কারণ সে আগে থেকেই জানতো তার স্বামী এই রকমই করবে। কারণ একটু আগেই তার শ্বশুর শাশুড়ি এখানে এসেছিলেন। তখন তার শ্বশুর তাকে বললেন, রহিমা, আমি জানি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি তোমার বাবাকে বারবার বলেছিলাম এই কাজটা না করতে, কিন্তু জানো মা, আমার ছেলেটা এরকম ছিল না। আগে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু একটা মেয়ে তার জীবনটা ধ্বংস করে দিল। রুহি কিছুই বুঝতে পারছে না। সে শুধু তাকিয়েছিল তার শ্বশুরের দিকে। সে বিশ্বাস করে তার বাবাকে। তার বাবা তার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তখন তার শাশুড়ি এগিয়ে এসে বললেন, আমি জানি না মা, তুমি আমার ছেলেটাকে ঠিক করতে পারবে কিনা, কিন্তু তুমি দুর্বল হলে চলবে না। তোমাকে শক্ত হাতে এই পরিবারের হাল ধরতে হবে। আমার একমাত্র সন্তান, সে যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনোদিনও মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একটা মেয়ে তার জীবনে এসেছিল, মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে যায়। এরপর থেকেই না আমার ছেলেটা এমন হয়ে গেছে। তার সামনে যদি নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করো তাহলে সে তোমাকে অত্যাচার করবে। আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের সন্তানের ভালোর জন্য আমরা তোমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইনি, কিন্তু তোমার বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় তিনি আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে বলেছেন। বলতে বলতে তিনি কান্না করতে শুরু করলেন। এটা দেখার পর রুহি তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আপনি তো আমাকে চেনেন, ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, আমি কি করতে পারি সেটাও জানেন। আমি আপনার ছেলেকে আবার ঠিক করে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি পারবে মা, আমার বিশ্বাস তুমি পারবে। তুমি আমার ছেলেটাকে আগের মতো করে দাও। আমার ছেলেটাকে এভাবে দেখতে আমার যে ভিতরটা ফেটে যাচ্ছে। আমি কথা দিচ্ছি মা, যতদিন না আপনার ছেলেকে ঠিক করতে পারছি ততদিন আমি এই বাড়ি থেকে যাব না। এদিকে শুভ কোনো চিন্তা না করেই ঘুমিয়ে পড়ল। মেয়েটা যখন নিজে থেকে সবকিছু মেনে নিয়েছে তাহলে সে আর কষ্ট করবে কেন। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলো তার উপরে পানি পড়ছে। সে চিৎকার করে সামনে তাকালো, দেখতে পেল মেয়েটা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, এই এটা কি করছো তুমি? আপনি কি, হ্যাঁ, আজকে আমাদের বউ ভাত, এটা কি আপনি জানেন না? এতক্ষণ ধরে ঘুমাচ্ছেন কেন? তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু উঠছিলেন না, তাই পানি ঢেলে দিলাম। এই মেয়ে, তোমার কি মাথা নষ্ট? তুমি আমার উপরে পানি ফেললে কেন? তোমার তো সাহস কম না? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? আমার সাহসের কোনো কিছুই আপনি দেখেননি জুনিয়র, তাই যেটা বলছি শোনেন। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন। যদি একটুও সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্যই বিপদ আসবে। তোমার এত সাহস, তুমি আমাকে হুমকি দাও? আমি তোমাকে বলেছি না আমার সাথে স্ত্রীর অধিকার খাটাতে আসবে না? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনাকে জোর করে বিয়ে দেওয়া হোক বা স্বাভাবিকভাবে,
সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানি। তাই আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শোনেন তাহলে আমিও আমার আসল রূপ দেখিয়ে দিব। বেশি রাগ দেখাতে আসবেন না আমার সাথে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামুন, আমার পরিবারের সবাই চলে আসবে একটু পর। শুভ তখন রেগে ওয়াশরুমে চলে গেল, কারণ এই মেয়েটার সাথে সে বেশি কথা বলতে চায় না। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। সে লুকিয়ে কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েও ছিল ঘুমানোর পরে, কারণ সে সরাসরি যদি মেয়েটার দিকে তাকায় তাহলে তো মেয়েটার মায়ায় পড়ে যেতে পারে। সেজন্য ঘুমিয়ে যাওয়ার পর তাকিয়েছিল মেয়েটার দিকে কিছুক্ষণ। রুহি তখন একটা দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকলো। সে কি পারবে তার শাশুড়িকে দেওয়াটা কথাটা রাখতে? কত বড় মুখ করে তো তাদেরকে বলে দিল তাদের সন্তানকে সে ঠিক করে ফেলবে, কিন্তু এটা কি তার দ্বারা সম্ভব? এই ছেলে কি সম্ভব? এই ছেলেকে কি সে ঠিক করতে পারবে? কিন্তু ছেলেটার মুখের ভিতরে আলাদা একটা মায়া আছে, যেটা সে গোপন করার চেষ্টা করে। রুহি নিজের অজান্তেই মুচকি হাসে, এরপর মনে মনে বলে, আমার জুনিয়র বর, আপনি কতদিন এভাবে থাকবেন? আমার মায়ায় আপনাকে পড়তেই হবে। আপনি কতদিন এভাবে থাকতে পারেন সেটা আমিও দেখে নিব। এরপর তারা নিচে নামলো। তাদেরকে দেখার জন্য তাদের আত্মীয় স্বজন সবাই আসলো। রুহি সবার সাথেই অনেক সুন্দর করে কথা বলছে। সবাই রুহিকে দেখে অনেক খুশি হয়েছে। রুহি এই বাড়িতে আগেও এসেছে, কারণ তার বাবা এবং তার শ্বশুর দুজনেই অনেক ভালো বন্ধু। একটু পর রুহির পরিবারের সবাই চলে আসলো। সবাইকে দেখে রুহি খুব খুশি হলো। ওদিকে শুভ রোবটের মতো শুধু চারিদিকে তাকাচ্ছিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। এত মানুষের মধ্যে থাকতে অসহ্য লাগছে। সেজন্য সে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমার এসব ভালো লাগছে না, আমি বাইরে যেতে চাই। আমি বাইরে যেতে চাই। আমি কিছু জানি না, তোমার বাবাকে গিয়ে বলো। তুমি এখন বাইরে যেতে পারবে না। তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, সবার সাথে কথা বলো। মানুষের মধ্যে থাকলে ভালো লাগবে। তোমরা কি করতে চাইছো আমাকে নিয়ে? তোমরা বললে বিয়ে করার কথা, আমি বিয়ে করে নিলাম। এসব কথা তো ছিল না। তোমরা শুধু বিয়ে করার কথা বলেছো, আমি বিয়ে করে নিয়েছি। এর বাইরে এসব নিয়ম কানুন আমি মানতে পারবো না। আমি বললাম না আমাকে কিছু বলে লাভ নেই। আমার আত্মীয় স্বজন এসেছে, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত। তুমি তোমার বাবাকে গিয়ে বলো যা বলার। আমার এসব ভালো লাগছে না। তোমার যদি রাগ দেখাতে হয় তাহলে তোমার বাবার সাথে গিয়ে দেখাও। শুভ আর কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে আসলো, কারণ সে জানে তার বাবা তাকে এই অনুমতি কখনোই দিবে না। সেজন্য সে রাগ করে একটা কোনায় গিয়ে বসে রইল। ওদিকে রুহির বোন দিশা রুহির রুমের ভিতরে গিয়ে দেখলো রুহি বসে আছে। তখন দিশা রুহির কাছে গেল। এরপর রুহির দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, ওই রুহি, মালটা কেমন? রুহি এই কথা শোনার পর দিশার দিকে রাগে দৃষ্টি তাকিয়ে থাকলো। দিশা রুহির এইরকম চেহারা দেখে হাসি দিয়ে বলল, আরে মালটা কি তো দেখলাম একদম হ্যাপি, কিন্তু এরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? এ তোর লজ্জা করে না? তুই তো জামাই বাবুর নামে এরকম কথা বলছিস? তোর কি লজ্জাবোধ বলতে কিছুই নেই? এখনই এসব শুরু করে দিলি? মাত্র কালই বিয়ে হলো। আমি ভুল কি বললাম? মালটা কেমন, সবকিছু ঠিক আছে তো? রুহি তখন এগিয়ে গিয়ে দিশার গালটা জড়িয়ে ধরল। এরপর বলল, মালটা তো হেব্বি। এই কথা বলতেই দুজনে একসাথে হেসে উঠল। রুহির বাবা মা সবাই এসেছে। সবাই একসাথে আড্ডা দিচ্ছে, আর শুভ চুপচাপ বসে আছে এক কোণে। রুহি তখন তার কাছে গিয়ে বলল, এই আপনার কি ভদ্রতা বলতে কিছুই নেই? আমার বাসার লোকজন এসেছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। তাদের সাথে গিয়ে তো কথা বললেও পারেন। এই, আমাকে ডিস্টার্ব করবে না। আমি কি কথা বলবো তাদের সাথে? আমি চিনি না তাদের। এমনি এমনি গল্প করব নাকি? চেনেন না বলেই তো বলছি, কথা বলেন। আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। এখন যান, তাড়াতাড়ি আমার আব্বু আম্মুর সাথে কথা বলেন। সবাই ভাববে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আর করার, বউয়ের কথা মতো চলে গেলাম শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে। তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখি আমার শালিকা বসে আছে। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই, সবকিছু ঠিক আছে তো? আমার বোনকে আপনি মানিয়ে নিতে পেরেছেন তো? দুই বোনের অবস্থা ঠিক একরকম, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ সেও চঞ্চল স্বভাবের, কি রকম করে জানি কথা বলছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মানিয়ে নিতে পেরেছি। কি বলেন দুলাভাই, এই রাগী মেয়েটা কি করে আপনি মানিয়ে নিলেন? আমার বোনকে তো আপনি চেনেন না, অসম্ভব রকম রাগী। তার মতের অমিল হলে আপনাকে মেরেও ফেলতে পারে। শুভ কথাটা শোনার পর কিছুটা ভয় পেয়ে গেল। এরপর দিশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বোন কি সত্যি এতটাই রাগী? আর কি বলবো দুলাভাই, কলেজে একটা ছেলে এসে তাকে প্রপোজ করেছিল।
হঠাৎ জুতা খুলে ছেলেটাকে পিটিয়ে দিয়েছিল পুরো কলেজের সামনে। এখন ভাবেন আপনাকেও মারতে পারে। আপনি তো সবসময় ঘরের ভেতরে থাকেন, আপনাকে খুনও করে ফেলতে পারে। কথাটা শোনার পর আমি একটা শুকনো ঢোক গিললাম। এরকম ভয়ঙ্কর একটা মেয়েকে বিয়ে করেছি এটা ভাবতেই পারছিলাম না। এরপর তার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম। শালিকার সাথে ভালোই আড্ডা জমে গেল। সে চলে যেতেই আমি চুপচাপ বসে রইলাম, কারণ সন্ধ্যার পর আমাকে বের হতে হবে। আমার বন্ধুরা বসে আছে আমার অপেক্ষায়। সন্ধ্যার সময় শ্বশুরবাড়ির সবাই চলে গেল, সেই জন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে আসতে আমার বন্ধু রাফি আমাকে দেখে বলল, আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে 20 টাকার মতো পথ শিশু। আসলে ম্যাম, ওরা স্যারদের সাথে এসেছে, তাদের সবার খাবারের টাকাও এখানে এড আছে। আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারেন। স্যারই আমাদের বলেছেন ওদের যা লাগে দাও। তুই এমন ছিলি না, আমি কত গর্ব করতাম তোকে নিয়ে, কিন্তু এটা কিভাবে করতে পারলি? এই বাড়ি ভর্তি মানুষের সামনে আমাদের অপমান করতে পারলি? তোর লজ্জা করে না? নিজের থেকে বড় একটা মেয়েকে ভালোবাসার কথা বলিস। সে তো ওর থেকে বড়, সেটা কি তুই জানিস না? এরপরেও এসব ভাবলি কি করে? দুস্থ, এটা কিভাবে সম্ভব? শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। আর বলিস না দোস্ত, জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। যদি বিয়ে না করতাম তাহলে আমাকে টাকা পয়সা সবকিছু দেওয়া বন্ধ করে দিত। আচ্ছা ঠিক আছে, সজীব আমাদের জন্য অপেক্ষা করছে, চল পার্টিতে যাবি না? শুভ তখন রাফির কথা শুনে কিছুক্ষণ ভাবলো, এখন কি পার্টিতে যাওয়া ঠিক হবে? পরে বাসায় গেলে যদি আবারও ঝামেলা হয়। আবার এটাও মনে হচ্ছে যদি আজ পার্টিতে না যায় তাহলে তার বন্ধুরা ভাববে সে বিয়ে করে বইয়ের আঁচলে তলে ঢুকে গেছে। সেজন্য সে রাফিকে বলল, হ্যাঁ দোস্ত, চল আমরা দুজন যাই। সজীব নিশ্চয়ই আগে থেকেই গিয়ে বসে আছে। এরপর দুজন পার্টির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে যাওয়ার পর বন্ধুদের পাল্লায় পড়ে শুভ অনেক ড্রিঙ্কস করে ফেলল। শুভর মাথা ঠিক ছিল না, সেজন্য সেখানেই শুয়ে পড়ল। জায়গাটা বেশ ভয়ঙ্কর। এখানে এসেই তার পরিচয় হয় শুভ আর সাজিবের সাথে। এই জায়গাটা অনেক সময় মাদকের ব্যবসাতেও হয়। শুভ এইসব দেখে কিছুই বলতে পারে না, কারণ সেও এখানকার একজন সদস্য। সেও এখানে মাদক সেবন করার জন্যই আসে। শুভ মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে যখন থেকে রিয়া তাকে ছেড়ে চলে গেছে। সজীবের সাহায্যে শুভ তার বাসায় গেল। বাসায় পৌঁছে দেখলো সবাই ঘুমিয়ে আছে, সেজন্য রুমে চলে গেল। আমি রুমের মধ্যে খাবার নিয়ে এসেছি। নিচে বসে খেতে ভালো লাগছিল না, আর এখনো জামাই আসেনি। হঠাৎ করে সে রুমে ঢুকলো। আমি তো তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সে পুরো মাতাল ছিল। সে আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলেই বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়লো। আমি মন খারাপ করে ফেললাম। আমার জামাই মাদকাসক্ত, এটা আমি জানতামই না। এরপর আমি তার কাছে গেলাম, গিয়ে তার শরীর থেকে জামাটা খুলে দিলাম, কারণ এই অবস্থায় থাকলে শরীর খারাপ করতে পারে। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেই জন্য জ্যাকেটটা ভিজে গেছে। তার পায়ে থাকা জামাটা খুলে উপরে একটা চাদর জড়িয়ে দিয়ে আমি একটা চাদর নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। খেতে ভালো লাগছিল না, শেষে কিনা এরকম একটা ছেলেকে আমি বিয়ে করলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তাকে ঠিক করব, তাহলে এই দায়িত্বটা এখন থেকে আমার। আমি তাকে ঠিক করেই ছাড়বো। মুখের উপরে পানি ছিটে পড়তেই শুভ লাফ দিয়ে ঘুম থেকে উঠল। কিন্তু আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে। শুভ তখন রুহির দিকে তাকিয়ে বলল। আজ আবার কি হয়েছে? তখন রুহি শুভর সামনে লেবুর রস মিশ্রিত একটা গ্লাস ধরল। শুভ রুহির দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। রুহি শুভর এমন তাকিয়ে থাকা দেখে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এটা খেয়ে নিন, নেশা কেটে যাবে। আমি বেশ অবাক হলাম তার এরকম ব্যবহারে। আমি নেশা করে এসেছি, এরপরেও কোনো কথা বলছে না, উল্টো আমাকে নেশা কাটানোর জন্য সহযোগিতা করছে। আমি তখন এটা শোনার পর লেবু মিশ্রিত পানিটা খেয়ে ফেললাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসার পর দেখলাম আমার আব্বু অফিসে চলে গেছেন। আমি তখন আম্মুর সাথে বসে কথা বলছিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আমার অনেক খিদে পেয়েছে। যাও নিজের বউকে গিয়ে বলো, এখন আমি আর এসব পারবো না। অনেকদিন তো আমি খাবার খাওয়ালাম, এখন বিয়ে করেছো, বউকে গিয়ে বলো। শুভ তখন তার আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ রুহির সামনে এখন সে পড়তে চায় না। সকালে এই মেয়ে যে রূপ দেখালো, সেই রূপ দেখার পর শুভ কেমন জানি ভয় করছে। শুভ তখন নিজের মনে মনে বলল, শুভ, তুই একটা মেয়েকে ভয় পাচ্ছিস, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে এক বালতি সাহস জুগিয়ে চলে গেলাম মেয়েটার সামনে। এরপর বললাম, এই যে আমাকে ব্রেকফাস্ট দাও। যান, গিয়ে টেবিলে বসুন।
আমি নিয়ে আসছি। এরপর রুহি ব্রেকফাস্ট নিয়ে আসলো, কিন্তু তার মুখটা দেখে মনে হলো কেমন জানি শুকনো। ঘুম থেকে ওঠার পর রুমের মধ্যে খাবারের প্লেট দেখেছি, তার মানে কি সে খায়নি? আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। কেমন জানি মেয়েটার প্রতি মায়া হলো। আমি ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে সেও আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি কালকে রাতে খাবার খাওনি, আর আজকে সকালেও দেখলাম ব্রেকফাস্ট করলে না, মুখটা তো শুকনো লাগছে, কিছু হয়েছে কি? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। শুভর মায়া কাজ করলো মেয়েটার প্রতি, সেজন্য তাকে বলল। তুমি এখানে বসো, আমি এখনই যাচ্ছি, গিয়ে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বলে শুভ নিচে চলে গেল। রুহি শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কি করছে সেটা সে নিজেও জানে না। শুভ ব্রেকফাস্ট নিয়ে ওপরে চলে আসলো। এরপর রুহির সামনে সেটা রাখলো। রুহি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তাকে বলল। এভাবে আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো। রুহি চুপচাপ খাবার খেতে শুরু করলো। তার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ কিছুটা হলেও শুভর মধ্যে পরিবর্তন এসেছে। আসলে একটা মেয়ে চাইলেই একটা ছেলেকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা ছেলেকে ধ্বংসও করে দিতে পারে। যে এরকম শুভকে ধ্বংস করে দিয়েছে তার এক্স গার্লফ্রেন্ড। রুহি শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎই শুভ এমন একটা প্রশ্ন করে বসলো, যেটা শোনার পর রুহির মাথাটা গরম হয়ে গেল। শুভ রুহির দিকে তাকিয়ে বলল। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমি তো তোমাকে এই যে এই বলে ডাকছি, তোমার নামটা কি বলো তো? কথাটা শোনার পর রুহির মাথাটা গরম হয়ে গেল, চোখ মুখ লাল করে বলল। কি, আপনি আমার নাম জানেন না? নাম না জেনেই আমাকে বিয়ে করে ফেলেছেন? শুভ তখন রুহির দিকে কিছুটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আসলে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সেজন্য মেয়ের নাম পর্যন্ত জানতে চাইনি। আমার নাম রুহি, আর আজকে থেকে আমাকে রুহি বলেই ডাকবে। শুভ তখন রুহির দিকে তাকালো। মেয়েটার নামের মতো সেও সুন্দর। তখন শুভ তাকে বলল। আচ্ছা, তুমি কেন আমার সাথে সংসার করছো? আমি জানি কালকে তুমি আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়েছো, আমি জানি এটা কোনো মেয়ে মেনে নিবে না, তাহলে তুমি কেন আমার সাথে সংসার করছো? তোমার বাবাও তো বড়লোক মানুষ, চাইলেই আমাকে ছেড়ে চলে গিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারো, তুমি আমাকে ছেড়ে চলে যাও না কেন? মুহূর্তের মধ্যেই রুহির মুখটা কালো হয়ে গেল। শুভ অবাক হয়ে যায় এইরকম রিয়াকশন দেওয়ার মানেটা কি। সে তো ভালোর জন্যই এই কথাটা বলল। তখন রুহির শুভর দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে বলল। এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? যা ইচ্ছে তাই করবি? আমাকে তোর কথা মতো চলতে হবে এটা ভেবে থাকলে ভুলে যা, কারণ তোকে আজ থেকে আমার কথা মতো চলতে হবে। আর এইরকম কথা যদি আর একবার মুখে আনিস, তাহলে তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। যেদিন এখান থেকে চলে যাব সেদিন তোকে শেষ করে চলে যাব। কথাটা শোনার পর আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে তুই করে বলতেছে, এই মেয়েটা আসলেই অভদ্র। আমি রেগে সেখান থেকে চলে আসলাম। এই জন্যই মানুষের উপকার করতে নেই। আমি বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমরা সবাই বসে যেখানে আড্ডা দেই সেখানে গিয়ে দেখলাম সবাই ক্যারাম খেলাতে ব্যস্ত, আর এক কোণে সজীব চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার দোস্ত, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে? আর বলিস না দোস্ত, আমার ছোট বোনটা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি টাকাগুলো কিছুতেই ম্যানেজ করতে পারছি না। কথাটা শোনার পর শুভর অনেক খারাপ লাগলো। তার বন্ধুর ছোট বোন তো তারও ছোট বোনের মতো। শুভ তখন তার দিকে তাকিয়ে বলল। কোনো চিন্তা করবি না দোস্ত, এই নে আমার কার্ড, এখানে মনে হয় 1,00,000 টাকার মতো আছে। এগুলো নিয়ে আপাতত তোর বোনকে হসপিটালে ভর্তি কর, যদি আরো প্রয়োজন হয় আমি বাবার কাছ থেকে এনে দিব। তখন সজীব শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল। দোস্ত, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। আমি অনেক চিন্তায় ছিলাম এই টাকাগুলো নিয়ে, তুই আমাকে বাঁচালি দোস্ত। আরে, বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? তোর বোন তো আমার বোনের মতোই। আর দেরি করিস না, ওকে নিয়ে হসপিটালে ভর্তি কর। সজীব চলে গেল। তখন শুভ আর রাফি বাইক নিয়ে ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে রাফি আর শুভ আবারও চলে গেল পার্টিতে। এর মধ্যে একবারও বাসায় যায়নি সে। বাড়ি বসে রাফির সাথে আড্ডা দিচ্ছিল, তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসলো শুভর ফোনে। ফোন ধরার সাথে সাথে কেউ বলল। কি ব্যাপার, আপনার বাড়ি ঘর নেই? সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন, এখনো বাসায় ফিরে আসার কোনো নাম নেই? ফোনের মধ্যে এত জোরে কথাটা শোনার পর শুভর মাথাটা কিছুটা গরম হয়ে গেল।
শুভ তখন তাকে বলল, আমার এখনো কাজ আছে, ফিরতে হলে রাত হবে। তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? বলেছিলাম না আমার প্রতি দায়িত্ব দেখাতে হবে না? বলেই শুভ ফোনটা রেখে দিয়ে পার্টি করতে শুরু করলো। আজকে আগের ন্যায় মদ খেয়ে মাতাল হয়ে বসে আছে। তখন হঠাৎ করেই সজীবকে দেখতে পেল। শুভ সজীবকে দেখে বলল, দোস্ত, তোর বোন অসুস্থ আর তুই এখানে? আরে দোস্ত, একদিন না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, সেজন্য চলে আসলাম, একটু খেয়েই চলে যাব। শুভ তখন হাসলো, কারণ নেশা মানুষকে ঠিক কতটুকু আকৃষ্ট করতে পারে তাদেরকে না দেখলে শুভ বুঝতো না। তাদের সাথে শুভর পুরনো কোনো বন্ধুত্ব নেই। এই 4 বছরেই তাদের সাথে ঘনিষ্ঠ হয়েছে। হঠাৎই শুভর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সেজন্য আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছানোর পর কালকের মতো আজকেও দেখলো কেউ জেগে নেই, কিন্তু তার রুমে লাইটটা জ্বলছে। তার মানে কি রুহি এখনো জেগে আছে তার জন্য? ওদিকে রুহির অনেক রাগ হচ্ছিল বসে থাকতে থাকতে। হঠাৎই শুভকে রুমে ঢুকতে দেখলো। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, মুখ থেকে বাজে স্মেল আসছিল। রুহি এগিয়ে গিয়ে শুভকে ধরল, কিন্তু শুভ নিজেকে সামলাতে না পেরে রুহির উপরেই পড়ে গেল। রুহি কোনো মতে ধরে বিছানায় নিয়ে আসলো। তখন শুভ রুহির দিকে তাকিয়ে বলল, বউ, আমার না খুব ঠান্ডা লাগতেছে। আমি তখন এরকম কথা শুনে বেশ চমকে গেলাম, কারণ সে একদম বাচ্চাদের মতো কথা বলছিল। মদ খাবার পর মানুষের অবস্থা কীরকম হয় সেটা আমি কোনোদিনও দেখিনি, কিন্তু আমার জামাইকে দেখে সেটা বুঝতে পারলাম। সে কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে বলল, এখন ঠিক আছে, এখন গরম লাগতেছে, আসলে অনেক ঠান্ডা লাগছিল, হা 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 হা। রুহি তখন শুভকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন তুমি এরকম করো? তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? তারপরও কেন এরকম কষ্ট দাও আমাকে? শুভ কিছুক্ষণ রুহির দিকে অপলকভাবে তাকিয়ে রইল। তার চোখে এক ভয়ঙ্কর নেশা কাজ করছিল। হঠাৎই সে রুহির দিকে এগিয়ে আসতে শুরু করলো। রুহি কিছুটা ভয় পেয়ে গেল। শুভ রুহির ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিল। রুহি তাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু শুভ নেশাগ্রস্ত অবস্থায় রুহির উপরে জোর করে তার স্বামীর অধিকার খাটালো। তবে রুহিও শেষে সম্মতি দিল, কারণ তার নিজের স্বামীই তো। একদিন না একদিন তো শুভ তাকে মেনে নিবেই, এটা রুহির বিশ্বাস। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ রুহির শরীরে লাগলো। সে ভীষণ খুশি ছিল, কারণ শুভ নেশাগ্রস্ত অবস্থায় আসুক আর সুস্থ অবস্থায় আসুক, রুহির কাছে সে তো এসেছে। তবে শুভর স্বভাবের মধ্যে এখনও সেই ছোটবেলার ছাপ রয়ে গেছে। রুহি তার শাশুড়ির মুখে শুনেছে শুভ ছোটবেলায় বেশ চঞ্চল ছিল, সারাক্ষণ এটা ওটা বলে পুরো বাড়ি মাতিয়ে রাখত, কিন্তু এখন খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। রুহি তখন শুভকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি খুব তাড়াতাড়ি আমাকে মেনে নিবে। আমি তোমাকে ঠিক করে ফেলবো শুভ। তোমাকে ঠিক হতেই হবে। বলেই রুহি শুভর বুকে শুয়ে পড়ল। ওদিকে সকালে ঘুম থেকে উঠে বুক ভারী কিছু অনুভব করলো শুভ। সে তখন তার শরীরের দিকে তাকালো, এরপর বুকের উপর রুহিকে শুয়ে থাকতে দেখলো। শুভ কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বুঝতে পারলো কি হয়েছে কালকে রাতে। শুভ ভীষণ ভয় পেয়ে গেল, হয়তো রুহি তার উপর রাগ করবে এই কারণে। শুভ নড়াচড়ার শব্দে রুহিরও ঘুম থেকে উঠে গেল। শুভ রুহির দিকে তাকাতেই দেখলো রুহি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ এটা দেখে আরও ভয় পেয়ে গেল, কিন্তু শুভ তো নিজের ইচ্ছায় কিছু করেনি। কাল নেশার ঘরে কি করেছে সে নিজেও জানে না। রুহি তখন তার উপর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল, কোনো কথা বলল না। রুহি ফিরে আসার পর শুভ ওয়াশরুমে গেল। শাওয়ার নিয়ে যখন বের হলো তখন দেখলো রুহি রুমে নেই। শুভর অনেক ভয় লাগছিল রুহি তার আব্বু আম্মুকে সব সত্যি কথা বলে দিবে নাকি, কিন্তু নিচে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক দেখলো। শুভ বুঝলো তার ভুল হয়েছে, তাকে ক্ষমা চাইতে হবে। তাই ব্রেকফাস্ট করে যখন দুজনের রুমে আসলো তখন শুভ রুহির দিকে তাকিয়ে বলল, আসলে কালকে রাতের জন্য আমি সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, সেই জন্য তোমার সাথে এরকম একটা কাজ করে ফেলেছি। জামাইয়ের মুখে এমন একটা কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ সে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক করেছে, আবার ভয়ও পাচ্ছে। আমি তখন তার থেকে আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, আমার সাথে এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলে? তুমি জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, আমি তোমার নামে মামলা করব। এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। আমি তার স্বামী, তার সাথে আমার সম্পর্ক হতেই পারে, তাই বলে সে মামলা করবে আমার নামে? আমি তখন তাকে বললাম, আমি না তোমার স্বামী, তুমি আমার নামে মামলা করবে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতেই পারে, এর জন্য মামলা করতে হয় নাকি?
তার মুখে বউ ডাকটা শুনে আমি তার দিকে এগিয়ে গেলাম। শুভ পিছিয়ে চলে যাচ্ছে। আমার কাছে অনেক মজা লাগছে বিষয়টা। আমি তখন তার গাল টেনে দিয়ে বললাম, তুমি তো বললে আমাকে বউ হিসেবে মানো না, আবার এখন বলছো বউ। বিপদে পড়লে বউ আর বিপদে না পড়লে বউ হিসেবে মানি না। যদি মানো সম্পূর্ণ মানতে হবে, এরকম বাটপারি আমি মানবো না। বলেই রুহি শুভর সামনে থেকে চলে গেল। রুহির এইরকম ব্যবহারে শুভ বেশ আশ্চর্য হয়ে গেল। মেয়েটা এইরকম ব্যবহার করলো কেন? শুভ তো ভাবছিল রুহি রাগ করে ওর সাথে কথা বলবে না, হয়তো আব্বু আম্মুর কাছে শুভর নেশা করার বিষয়টাও বলে দেবে। কিন্তু রুহি কোনো কথা না বলে শুভকে আরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে গেল। প্রতিদিন শুভ মদ খেয়ে বাসায় ফিরত, কিন্তু সেটা ওর পরিবারের কেউ জানতেও পারতো না। রুহি এমনভাবে সব কিছু সামলে নিত যেন কেউ বিষয়টা জানতে না পারে। রুহি রুমের মধ্যে খাবার নিয়ে চলে আসলো। প্রতিদিনই সে না খেয়ে শুভর জন্য অপেক্ষা করত। রুহির প্রতি একটা মায়ার আকৃষ্ট হয়ে গেছিল শুভ। এখন রুহিকে না দেখলে শুভর ভালো লাগে না। শুভ কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কিন্তু আজকে যখন শুভ পার্টিতে গেল, তখন পার্টি থেকে ফিরে আসার সময় দেখলো কিছু লোক ওদের ফলো করছে। শুভ তাদের দেখে রাফি আর সাজিবকেও দেখলো। তারা দুজন লোকগুলোকে দেখে দৌড়াতে শুরু করলো। শুভ পিছন পিছন ডাকতে শুরু করলো। তখন সজীব থেমে শুভর দিকে তাকিয়ে বলল, দোস্ত, এই ব্যাগটা রাখ। আমি ব্যাগ নিয়ে দৌড়াতে পারছি না, আর এই লোকগুলো আমাদেরকে তাড়া করছে। তুই একটা কাজ কর, তোর কাছে এই ব্যাগটা সুরক্ষিত রাখবি। এখানে আমার বোনের ঔষধ আছে। সজীব শুভর হাতে ব্যাগটা দিয়ে দৌড় দিল। শুভ বোকার মতো সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন দুইজন লোক এসে শুভর হাত ধরে ফেললো। শুভ কিছুই বুঝতে পারছিল না। তারা কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে গাড়িতে উঠিয়ে ফেললো। শুভ এখনো কিছু বুঝতে পারছিল না। নেশার কারণে লোকগুলোর মুখ ঠিকমতো দেখতেও পারছিল না। তারা কেন শুভর সাথে এরকম করছিল কিছু স্পষ্ট হচ্ছিল না। তারা শুভকে নিয়ে একটা অফিসে গেল। সেখানে যাওয়ার পর শুভ বসেছিল, কোনো কথা বলছিল না। একটু পর তারা শুভর মুখের উপরে পানি ছুঁড়ে ফেললো। তখন শুভ কিছুটা হুঁশে ফিরল। এরপর চারিদিকে তাকিয়ে দেখতে পেল এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অফিস। শুভ তখন তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কারা আর আমাকে কেন ধরে নিয়ে এসেছেন এখানে? তখন যে দুইটা লোক শুভকে ধরে নিয়ে এসেছিল তারা শুভর সামনে এসে বসলো। এরপর রেগে একজন বলতে লাগলো, অনেক দিন থেকে তোদেরকে খুঁজছিলাম। এই এলাকার মাদক ব্যবসা করিস তাই না? তোকে হাতে নাতে আজকে আমরা ধরেছি। তোর কাছে ইয়াবা সহ অনেক মাদক ছিল। তোর জীবন তো আবার শেষ হয়ে গেল। শুভ এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল। এরপর ভয় পেয়ে তাদেরকে বলল, কি বলছেন এসব? আমি এসব কোনোদিনও করি না। আর আমার কাছে মাদক আসলো কিভাবে? আমার বন্ধু তো তার বোনের ওষুধ দিয়ে গেছে এই ব্যাগটার ভিতর। তারা দুজন পালিয়ে চলে গেছে আপনাদের ভয়ে। আপনারা একটু কষ্ট করে চেক করুন ব্যাগটা, এখানে মাদক নেই, বিশ্বাস করুন। কথাটা শোনার পর তারা দুজনেই হাসতে শুরু করলো। শুভ তখন তাদের গলার দিকে তাকালো। দুজনের গলায় একটা করে কার্ড ঝুলছিল। কার্ডের মধ্যে দুজনের নাম লেখা ছিল। একজনের নাম আরিফ ও আরেকজনের নাম রাজীব। তাদের হাসি দেখে শুভ কিছুটা ভয় পেয়ে গেল। এরপর রাজীব নামের লোকটা শুভ থেকে তাকিয়ে বলল, আমাদের সামনে ফাজলামি করছিস? তোর বন্ধু দিয়ে গেছে এটা তার বোনের ঔষধ হিসেবে, তাই না? এত বড় বেগে একজন মানুষের ঔষধ থাকে, তাই না? তুই কি আমাদের বলদ ভেবেছিস? জানিস এটার ভিতরে কি ছিল? এটার ভিতরে ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন রকম মাদক দ্রব্য ছিল। তোকে আমরা ইয়াবা ব্যবসা করতে ধরেছি, তাই তোকে আমরা ছাড়ব না। তোর নামে কেস হবে। বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না। আমার বন্ধুরা এটা আমার কাছে দিয়ে গেছে। আপনারা তো দেখেছেন আমরা 3 জন ছিলাম, 2 জন পালিয়ে গেছে আর আমাকে ধরে নিয়ে এসেছেন। আর একটাও মিথ্যা বলার চেষ্টা করবি না। সব চোর ধরা খাওয়ার পর বলে সে কোনো দিন চুরি করেনি, তাকে বাধ্য করা হয়েছে চুরি করার জন্য। তাই এসব মিথ্যা কথা বলে আজ পার পাবি না। বিশ্বাস করেন আমি এসবের সাথে জড়িত না। আমার বাবা RS কোম্পানির চেয়ারম্যান আরমান চৌধুরী, আমি তার ছেলে শুভ চৌধুরী। আপনারা আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমার বন্ধুরা এসব করতে পারে, কিন্তু আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন ওই ক্লাবের ম্যানেজারের কাছ থেকে। আমি 4 বছর থেকে ওখানে যাই শুধু ড্রিঙ্কস করার জন্য। লোকগুলো তখন নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করলো। এরপর শুভর দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক ভালো একজন লোকের সন্তান। তুমি এসবের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? আমরা তো ভাবতেও পারছি না
ওনার মতো একজন সমাজসেবী মানুষের ছেলে এত খারাপ কিভাবে হতে পারে? শুভ তখন তার কাহিনী তাদেরকে খুলে বলল। তারপর কিছুক্ষণ চুপ করে থাকলো। সাব্বিরে কখনো ভাবিনি যে এখানে এসে নীলার সম্পর্কে এরকম কথা শুনতে হবে। তো বর্তমানে ফেরা যাক। সাব্বির মারিয়ার মুখোমুখি বসে আছে। ও কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মারিয়া বলতে আরম্ভ করে, আর তুমি সেই সাব্বির যার সাথে আমার বোন এরকম করেছিল। এটা জানার পর থেকে লজ্জার জন্য আমি তোমার সামনে আসতে পারিনি। আমি আমার বোনের কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নীলা যেটা করেছে তোমার সাথে সেটা হয়তো ক্ষমার অযোগ্য। এমনকি সেদিন হসপিটালেও এই জন্যই তোমার সামনে যেতে পারিনি। আরে না না, তোমাকে মাপ চাইতে হবে না। তোমার আর তোমার বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমার বোনের থেকে আমি প্রথম থেকেই দূরে দূরে থাকতাম, কারণ ওকে আমার কখনোই পছন্দ ছিল না। শুধু ওর জেদের কাছে হার মেনে ওর সাথে রিলেশনে যেতে হয়েছিল। থাক, সেগুলো পুরনো অতীত। ওসব কথা আর না তোলাই ভালো। তবে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তুমি তো কখনো ভুল করনি। যা করেছে নীলা করেছে, তার ভুলের জন্য তুমি কেন লজ্জিত হবে? এসব কথা আমি ভুলে গেছি। সেসব কথা মনে করে নিজেকে ছোট করো না। আমি কখনোই ওর জন্য তোমাকে অন্য চোখে দেখিনি। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, তাই তোমাকে কখনো অসম্মান করব না, কথা দিলাম। সাব্বিরের কথা শুনে মারিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাব্বিরকে বলে, তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। সাব্বির একবার মারিয়ার দিকে তাকাচ্ছে, একবার মারিয়ার হাতের দিকে, তারপর মুচকে একটা হাসি দিয়ে মারিয়ার হাতের সাথে হাত মিলিয়ে বলে, ওকে বেস্ট ফ্রেন্ডস। মারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমি একটা প্রশ্ন করব তোমাকে। বলো, কি বলবে? আচ্ছা, আমি তো নীলাকে পড়াতে যেতাম, কোনোদিন তো তোমাকে দেখিনি। আরে পাগল, আমি তো পড়াশোনার জন্য দেশের বাইরেই গিয়েছিলাম। নীলার হঠাৎ চলে যাওয়ায় আব্বু আম্মু অনেক ভেঙে পড়েছিল, তাই আমাকে দেশে ফিরে আসতে হয়েছে। তারপর আব্বু আম্মু আর আমাকে যেতে দেয়নি। এইখানে থেকে পড়াশোনাটা কন্টিনিউ করছি। নীলা চলে যাওয়াতে আব্বু আম্মু আমাকে চোখে হারায়, তাই কোথাও একা ছাড়ে না। সবসময় আমাকে চোখে চোখে রাখে, সামনে নিয়ে রাখে। ও আচ্ছা, বুঝলাম। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেছে। আর এই কয়েকটা দিনে মারিয়া আর সাব্বিরের মাঝে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। মারিয়া ধীরে ধীরে সাব্বিরের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। মারিয়া এখন সাব্বিরকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না। তারপরও সাব্বিরকে নিজের মনের কথা বলতে পারে না। এভাবে হঠাৎ একদিন সাব্বিরের ক্যান্টিনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কোথা থেকে একটা মেয়ে সাব্বিরের বলে চিৎকার করে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। মেয়েটার এমন কর্মকাণ্ডে সাব্বির টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা মেয়েটিকে দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ মেয়েটা ওর বুকে মুখটা গুজে রেখেছিল। সাব্বির মেয়েটাকে জোরে করে সরিয়ে নিয়ে দেখে এটা আর কেউ না, ওর কাজিন তিন্নি। তিন্নিকে দেখে সাব্বির ভুরু কুচকে তাকায়। তিন্নি মুচকে একটা হাসি দিয়ে বলে, কেমন আছো সাব্বির ভাইয়া? কিরে, তুই এখানে কি করে এলি? তুই না দেশের বাইরে ছিলি, তাহলে দেশে ফিরলি কবে? ভাইয়া, আমি আজকে দেশে ফিরেছি আর এসে তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তুমি খুশি হওনি আমাকে দেখে? খুশি হয়েছি, আর অবাকও হয়ে গেছি। হঠাৎ তোকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তোমাকে দেখতে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো। মনে হয়েছে আমার উপরে বিরক্ত হচ্ছ। পাগলি, আমি এতদিন পর আমার পিচ্চি বোনটাকে দেখতে পেলাম, আর আমি খুশি না হয়ে থাকতে পারি? আচ্ছা, এখন আর মুখ ভার করে থাকিস না। চল, তোকে আমার ভার্সিটিটা ঘুরিয়ে দেখাই। সাব্বির তিন্নিকে নিয়ে ভার্সিটির অন্য দিকটায় চলে যায়। ওরা যেতে মারিয়া আর ওর বান্ধবীগুলো আড়াল থেকে বেরিয়ে আসে। মারিয়ার বান্ধবীগুলো এতক্ষণ মারিয়াকে আটকে রেখেছিল, কারণ তিন্নি সাব্বিরকে জড়িয়ে ধরতে দেখে ও বেজায় রেগে গিয়েছিল। মারিয়া পারে তো এসে তিন্নিকে খুন করে। মারিয়া রাগে ফুঁসছে, কারণ সাব্বির অন্য একটা মেয়ের সাথে সময় দিচ্ছে। ও কোনো মতেই মেনে নিতে পারছে না সাব্বির অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরছে, হাসাহাসি করছে, ওকে জড়িয়ে ধরছে, এমনকি খাইয়ে পর্যন্ত দিচ্ছে। মারিয়া আরেক মুহূর্ত যদি এখানে থাকে তাহলে তন্নিকে ভস্ম করে দিবে।
সাব্বির আর তন্নি ভার্সিটি থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ওরা গিয়ে মারিয়ার সামনে পড়ে। মারিয়া খেয়াল করে মেয়েটা সাব্বিরের হাত ধরে রেখেছে। মারিয়ার আগুন চোখ সাব্বিরের দিকে তাকাতেই মারিয়াকে সাব্বির চোখের ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু কিছু বলে না, মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থেকে সাব্বির বলে, পিচি বোন, এটা আমাদের ভার্সিটির সিনিয়র আপু, আর ও আমার বেস্ট ফ্রেন্ড। আর মারিয়া, এই হচ্ছে আমার কাজিন তিন্নি। মারিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। সাব্বিরের কথায় ওদের দিকে তাকায়। মারিয়ার রাগের কারণ হচ্ছে তিন্নি মারিয়ার থেকেও সুন্দরী, আর প্রতিটা মেয়ের জাতিগত অভ্যাস নিজের থেকে সুন্দরী কাউকে দেখলেই বিনা কারণে রেগে যাওয়া, তার উপরে আবার সেটা যদি নিজের প্রিয় মানুষের সাথে ঘুরোঘুরি করে। মারিয়া নিজের রাগটা কন্ট্রোল করে মুখে বলে, ভালোই তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আপু, ভালো আছি। তিন্নিকে মারিয়ার একটু সহ্য হচ্ছে না। তারপরও এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে মেয়েটা ওর থেকে সিনিয়র আপু। তিন্নি সাব্বিরকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসে, কিন্তু সাব্বিরের অতিরিক্ত রাগের কারণে কখনো ভয়ে ওকে বলতে পারেনি। তিন্নি নিজেও মারিয়াকে দেখে সহ্য করতে পারছে না। ও নিজেকে এটা ভেবে সান্ত্বনা দিচ্ছে যে মারিয়া সাব্বিরের সিনিয়র, তাই ওর সাথে কখনোই সাব্বিরের সম্পর্ক হয় না। মারিয়া রেগে সেখান থেকে ওর বান্ধবীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাব্বির মারিয়াকে কয়েকবার ডাকলো, তারপরও দাঁড়ালো না। সাব্বির তিন্নিকে নিয়ে বাসায় চলে আসে। তারপর ভিতরে আসতেই আম্মু বলে, কিরে, তোরা চলে এসেছিস? মেয়েটাকে কতবার বললাম ভার্সিটিতে যেতে হবে না, তুই একটু পরেই চলে আসবি, তারপরও দেখা করতে চলে গেল। ও আমার সুইট কিউট আন্টি, আমি এতদিন পরে দেশে ফিরলাম আর ঋষি সাব্বির ভাইয়াকে দেখবো না, এটা কোনো কথা? আমি ভাইয়ার জন্য দেশে ফিরছি না। তিন্নির কথা শুনে সাব্বির অবাক হয়ে ওর দিকে তাকায়। তারপর ওর মাথায় একটা চাটি মেরে বলে, এই, তুই আমার জন্য দেশে ফিরেছিস মানে? সাব্বিরের হাতির চাটি খেয়ে তিন্নির হুঁশ ফিরে, বুঝতে পারে ও আবেগের বশে কি বলে ফেলেছে। তখন তিন্নি জিহ্বায় কামড় দিয়ে বলে, ওপস, না কিছু না। কথাটা বলেই তিন্নি ছুটে নিজের রুমে চলে যায়। তিন্নির চলে যাওয়া দেখে আম্মু মুচকি হাসি দিয়ে বলে, পাগলি মেয়ে একটা। তিন্নির কথাগুলো সাব্বিরের কেমন জানি লাগলো। তারপরও বিষয়টাকে খুব বেশি পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে মারিয়া তখন ওভাবে রেগে চলে গেল কেন। আচ্ছা, এই মেয়ে সবসময় এমন করে কেন? আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাও রেগে যায়, আগুন চোখে তাকিয়ে থাকবে। কখনো কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে দেয় না, এমন কেন করে মেয়েটা? আর আজকে কিনা শেষমেশ তিন্নিকে আমার সাথে দেখেও রেগে গেল। ও গড, আমি পাগল হয়ে যাব। কথাগুলো ভাবতে ভাবতে সাব্বির ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এই কয়েকদিনে মারিয়া সাব্বিরের সাথে ভালোভাবে কথা বলেনি, আর সাব্বিরও মারিয়াকে সময় দিতে পারেনি, কারণ তিন্নি সবসময় ওর সাথে থেকেছে। তিন্নির কারণে সাব্বির মারিয়াকে একটা কলও দিতে পারেনি। কয়েকটা দিন পর ঘটনা, সাব্বির সেদিন ক্লাস করছিল, তখন প্রিন্সিপাল স্যার এসে বলে, অ্যাটেনশন প্লিজ, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, আগামী পরশুদিন আমাদের ভার্সিটি থেকে দুটো ব্যাচকে ট্যুরে নিয়ে যাওয়া হবে। তোমাদের ব্যাচ আর তোমাদের সিনিয়র একটা ব্যাচকে সিলেক্ট করা হয়েছে। সময় হাতে কম, তাই ডিটেলস জানতে হলে অ্যাকাউন্টস থেকে জেনে নেবে। দুদিনের ট্যুর হবে আর তোমাদের সবাই ফ্যামিলি থেকে যে কোনো একজন মেম্বারকে সাথে করে নিয়ে যেতে হবে। যারা যেতে চাও তারা ফর্মালিটিস গুলো পূরণ করে নিবে। কথাগুলো বলে প্রিন্সিপাল চলে গেলে আর সাব্বির বেশ খুশি হয়ে যায়। ক্লাস শেষ করে সাব্বির বাইরে আসতেই মারিয়া ওর সামনে আসে আর জিজ্ঞাসা করে, সাব্বির, তুমি কি ট্যুরে যাচ্ছ? হ্যাঁ, যাব তো। কেন, তুমি যাবে না? হ্যাঁ, আমিও যাব। মারিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল, আসলে মানে না, ওই হয়েছে কি। এমন সাপের মতো মোচড়ামোচড়ি করছো কেন? কি বলবে বলো। না, মানে তোমার পাশের সিটটা আমার জন্য রাখবে, অন্য কাউকে বসতে দিবে না।
মারিয়া কথাটা বলেই লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। এই সামান্য বিষয় নিয়ে তুমি এমন আমতা আমতা করছো? এতে এত সংকোচ করার কি আছে? তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার পাশে বসতেই পারো। সাব্বিরের কথা শুনে মারিয়া বেশ খুশি হয়ে যায়, আর খুশির ঠেলায় হুট করে সাব্বিরকে জড়িয়ে ধরে গালে কিস করে দেয়। মারিয়ার কর্মকাণ্ডে সাব্বিরের চোখ বড় বড় করে মারিয়ার দিকে তাকায়, আর তাতেই মারিয়া লজ্জা পেয়ে যায়, বুঝতে পারে কি করেছে। অতিরিক্ত খুশিতে এমন একটা কাজ করে ফেলেছে, কিন্তু এখন সাব্বিরকে কিভাবে বোঝাবে? মারিয়া লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সাব্বির ওদিক এদিক তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে মুচকে একটা হাসি দিয়ে চলে যায়। দুদিন পর সাব্বির ট্যুরে যাওয়ার জন্য বাসে উঠে সিটে বসে আসে। সাব্বির আজকে মন খারাপ। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন কেন ওর মন খারাপ, সবই বুঝতে পারবেন। তো যাওয়ার সময় হয়ে আসলে মারিয়া এসে সাব্বিরের পাশে বসতে গেলে তখনই কোথা থেকে তিন্নি এসে মারিয়াকে সরিয়ে দিয়ে সাব্বিরের পাশে বসে পড়ে। এবার আপনারা বুঝতে পারলেন তো সাব্বিরের মন খারাপের কারণ। মারিয়ার অনেক কষ্ট হচ্ছে সাব্বিরের পাশে তিন্নিকে দেখে, তারপরও মারিয়ার কিছু বলে না। সাব্বিরের পিছনের সিটে বসে পড়ে। তিন্নি সাব্বিরের কাঁধে মাথা দিয়ে ওর একটা হাত জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়, যেটা দেখে মারিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও কান্না করে দেয়। তারপর একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। উফ তিন্নি, বাসের মধ্যে এগুলো কি করছিস? সবাই কি ভাববে? একটু দূরে সরে বস, এটা বাসা নয়, পাবলিক প্লেস। ভাইয়া, তুমি আমাকে বকা দিচ্ছ? আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি না? আমার তো বাসে ভয় লাগে, ওই জন্য তো তোমার কাঁধে মাথা রেখেছি, আর তুমি আমাকে বকা দিচ্ছ। দেখ তিন্নি, তোর বাসে ভয় লাগে এজন্য আমি তোকে আমার সাথে আসতে বারণ করেছিলাম, কিন্তু তুই কি করলি? আম্মুকে দিয়ে শেষমেশ আমাকে রাজি করালি। তাহলে এখন এসব বলছিস কেন? আমাকে ছাড় আর দূরে সরে বস। কথাগুলো বলে সাব্বির তিন্নির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বেশ কয়েক ঘন্টা পর ওরা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় যায়। বাস থামতেই বা সবাই এক এক করে বাস থেকে নেমে যায়, কিন্তু সাব্বির খেয়াল করে মারিয়া নামছে না। সাব্বির আবারও বাসে উঠে গেলে তিন্নি ওর হাত ধরে আটকে দিতে বলে। কোথায় যাচ্ছ ভাইয়া? আমি তো এখানে। তিন্নি, হাতটা ছাড়, আমি মারিয়াকে খুঁজতে যাচ্ছি। ও এখনো বাসা থেকে নামেনি। আমার হাতটা ছাড়, আমি ওকে নিয়ে আসি। কেন? তোমার ওকে আনতে যেতে হবে কেন? ও কি একা একা আসতে পারে না নাকি? উনি কি আনন্দ? কোনো বাচ্চা আসতে পারবে না? ও বাসা থেকে নামলো কি নামলো না তাতে তোমার কি? সব সময় তোমাকে কেন যেতে হবে? তোমাকে আমি কোথাও যেতে দিব না। তিন্নির কথা শুনে সাব্বির বেশ রেগে যায় আর বলে, লিমিট ক্রস করিস না তিন্নি, হাতটা ছাড়। মারিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর সম্বন্ধে তুমি এরকম করে আর একটা ওয়ার্ড বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই আমার বোন আর ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই তোর লিমিটের মধ্যে থাক। সাব্বির তিন্নির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাসের ভিতরে যায়। গিয়ে দেখে মারিয়া জানালার ধারে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সাব্বির গিয়ে মারিয়ার পাশে বসে। খেয়াল করে ওকে ঘুমন্ত অবস্থায় একদম পরীর মতো লাগছে। মারিয়ার মায়াবী মুখটা সাব্বিরের কাছে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই মুখের দিকে তাকিয়ে থেকেও সারাটা জীবন পার করে দিতে পারবে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল সাব্বিরের জানা নেই। একটু পর মারিয়া চোখ মিটমিট করে তাকিয়ে দেখে সাব্বির এক ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মারিয়াকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মারিয়া বেশ খানিকটা লজ্জা পেয়ে যায়। ও তখনকার সব ঘটনা নিমিষেই ভুলে যায়। হালকা কাশি দিয়ে সাব্বিরের ধ্যান ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সাব্বির যেন একটা অন্য জগতে চলে গেছে। শেষমেশে মারিয়া বাধ্য হয়ে সাব্বিরকে ধাক্কা দিয়ে ডাকতেই ও হকচকিয়ে যায়। মারিয়ার এরকম কর্মকাণ্ডে সাব্বির এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে ও এতক্ষণ কি করছিল। যখন নিজের করা বোকামির কথা বুঝতে পারে তখন আমতা আমতা করে বলে, না মানে আসলে হয়েছে কি, আমি তোমাকে নিতে এসেছিলাম। সবাই বাস থেকে নেমে গেছে, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম বসে আছো আর এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগানোর ইচ্ছা হয়নি, সেজন্যই অপেক্ষা করছিলাম।
আচ্ছা তাই, বুঝি তো। আমার ঘুম যেন না ভাঙে সেজন্য কি তুমি নিজেও ঘুমিয়ে গেছো? আমি কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি অন্য জগতে চলে গেছো? মারিয়ার কথা শুনে সাব্বির মাথা চুলকাতে চুলকাতে বলে, না না, ওই আর কি একটু একটু। সাব্বিরের কথাতে মারিয়া আবারও একটা ভুবন ভুলানো হাসি দেয়, যে হাসিটা সাব্বিরের বুকের বা পাশে গিয়ে লাগে। তখন ও নিজেও হাসে। বাসের মধ্যে দুজনে হাসির শব্দ শুনে তিন্নি আর বাইরে থাকতে পারল না। ও বাসের ভিতরে উঠে এসে দেখে যে সাব্বির আর মারিয়া হাসছে। মারিয়া হাসতে হাসতে একেবারে সাব্বিরের গায়ের উপর ঢলে পড়ছিল। এমন কিছু দেখে তিন্নি রেগে হনহন করে সাব্বিরদের সামনে এসে বলে, কি হচ্ছে কি ভাইয়া? সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে আর তোমরা এখানে কি করছো? তুমি এক্ষুনি আমার সাথে চলো। তিন্নি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাব্বিরের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তিন্নির এমন বিহেভিয়ারে মারিয়া তখনকার কথাগুলো মনে পড়ে, আর সাথে সাথে ওর মন খারাপ হয়ে যায়। তিন্নি সাব্বিরকে নিয়ে চলে যায়, আর মারিয়াও ওদের পেছন পেছন বাস থেকে নেমে পড়ে। মারিয়া ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে লাগলো। সবার সাথে আড্ডা দিয়ে মারিয়ার মনটা ভালো হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে যে হোটেল বুক করেছিল সেখানে চলে যায়। হোটেলের প্রত্যেকটা রুমে 5 জন করে থাকতে পারবে। মারিয়া ওর বান্ধবীরা একটা রুমে চলে যায়। আর এই দিকে সাব্বির ভাইয়া, আমি ওই মেয়েগুলোর সাথে এক রুমে থাকবো না। তুমি কিছু একটা করো। আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমার রাতে একা ঘুম আসবে না। আমি নতুন জায়গায় ঘুমাতে পারি না। নতুন জায়গায় একা একা থাকলে আমার অনেক ভয় লাগে। তিন্নির কথা শুনে সাব্বির রেগে গেল আর বলল, তিন্নি, তুই কি বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই কি ছোট বাচ্চা নাকি যে তুই আমার রুমে থাকবি? তোকে আমি আগে আসতে বারণ করেছিলাম, আর এখন এখানে এসে এরকম নাটক করছিস? এসব নাটক বন্ধ কর। তোকে কি একা একটা রুম দেওয়া হয়েছে যে তুই একা থাকতে ভয় পাবি? তোর সাথে ওই রুমে আরো 4টে মেয়ে থাকবে, আর আমার এই রুমে আরো 4টে ছেলে থাকবে। এখন ঢং না করে সোজা নিজের রুমে যা। অনেক রাত হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কালকে সকালে আবার বেরোতে হবে, তারপর রাতে আবার এখান থেকে বাসায় ফিরতে হবে। ভাইয়া ভাইয়া, তুমি আমাকে এমন করে বলতে পারলে? আমি ওদের সাথে থাকবো। ওরা কি আমার পরিচিত নাকি? পিচ্ছি পড়ি, এই পাগলি, তুই কান্না করছিস কেন? দেখ, আমি তো শুধু তোকে কথাগুলো বোঝানোর জন্যই এমন করে বললাম, না হলে তুই তো আমার কথা বুঝতেই চাইছিলি না। এখন কান্না বন্ধ করে রুমে যা, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কালকে কিন্তু তুমি আমার সাথে করবে, আর কারোর সাথে না। কথা দাও, তবেই আমি যাব। আচ্ছা ঠিক আছে। সত্যি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আই লাভ ইউ। তিন্নি রুম থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সবাই রেডি হয়ে নাস্তা করে হোটেলের বাইরে অপেক্ষা করছে সবার জন্য। সবাই নিচে আসলে প্রিন্সিপাল স্যার মানে মারিয়ার আব্বু বলে, সবার উদ্দেশ্যে বলছি, কেউ একা কোথাও যাবে না, সবাই সবার সাথে থাকবে। প্রিন্সিপালের কথাতে সবাই সম্মতি জানায়। তারপর সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মারিয়া শুধু দূর থেকে সাব্বিরকে আর তিন্নিকে ফলো করছে। সাব্বিরের পাশে তিন্নিকে মারিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। মারিয়ার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কারোর সামনে প্রকাশ করছে না। মারিয়া অন্যমনস্ক হয়ে বান্ধবীদের সাথে ঘুরছে আর সাব্বিরকে ফলো করছে। সাব্বির যখনই মারিয়ার দিকে তাকাচ্ছে তখনই মারিয়া জোর করে হাসার চেষ্টা করছে। একটা সময় ওরা সবাই মিলে একটা লেকের পাড়ে আসে। লেকের পাড়ে আসতেই মারিয়ার বান্ধবীগুলো ওকে বলল, দেখ মারিয়া, তুই কিন্তু একদম ডেকের ধারে যাবি না। তুই যে সাঁতার জানিস না সেটা কি তোর মনে আছে? একবার যদি পা পিছলে পড়ে যাস তাহলে এখান থেকে না আর বেঁচে ফিরতে পারবি না। মনে আছে রে দোস্ত, সবই মনে আছে, আমি কিছুই ভুলিনি। মারিয়াদের এই সমস্ত কথা তিনি আড়াল থেকে শুনে নেয় আর একটা ডেবিল হাসি দেয়। সাব্বির ফোন দিয়ে সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করছিল। ও খেয়ালই করেনি মারিয়া কোথায় আছে। একটা সময় ওর বান্ধবীরা সবাই প্রকৃতির অনুরূপ সৌন্দর্য দেখছে আর মারিয়া একা হয়ে পড়ে। আর সেই সুযোগে পেছন থেকে তিন্নি গিয়ে ওকে ধাক্কা দিয়ে লেকের পানিতে ফেলে দেয়। মারিয়া লেকের পানিতে পড়ে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে
আর বারবার সবাইকে ডাকতে থাকে। তারপর বেশ কিছুক্ষণ মারিয়া চিৎকার করতেই সবাই ছুটে লেকের কাছে এসে দেখে মারিয়া পানিতে হাবুডুবু খাচ্ছে। প্রিন্সিপাল স্যার মারিয়া বলে চিৎকার দেয়। তারপর পানিতে নামতে লাগলে সাব্বির এসে আটকে দেয়। তারপর নিজেই লেকের পানিতে ঝাঁপ দেয়। সাব্বির সাঁতরে মারিয়ার কাছে চলে যায়। তারপর নিজের সাথে জড়িয়ে নেয় মারিয়াকে, পানি থেকে তুলে আনে। মারিয়া অনেক পানি খেয়ে ফেলেছে, যার দরুন জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বির মারিয়াকে পাড়ে শুইয়ে দেয়। তারপর সাব্বিরের 2 হাত দিয়ে মারিয়ার পেটে চাপ দিয়ে পানি বের করতে থাকে। মারিয়া পেট থেকে পানি বের হওয়ার পরেও যখন ওর জ্ঞান ফিরছিল না, তখন সাব্বির ওর হাত ধরে ডাকতে থাকে, মারিয়া পাখি, এই মারিয়া পাখি, প্লিজ চোখ খোলো, একটু কথা বলো পাগলি আমার সাথে। না না, এই কিছুতেই হতে পারে না। আমার এত সাজানো প্ল্যানটা কিভাবে নষ্ট হলো? এইভাবে চললে একদমই হবে না। তাহলে সাব্বির আমার হাতছাড়া হয়ে যাবে, আর ওকে আমি কিছুতেই অন্য কারো হতে দিব না। সাব্বির শুধুই আমার। সাব্বিরকে আমি ছাড়া আর কেউ পাবে না। সাব্বিরের দিকে যদি অন্য কেউ তাকায়, তার চোখ আমি তুলে নিব। মারিয়া, তোর এত বড় সাহস! তুই আমার সার্পিককে নিজের করে পেতে চাইছিস? তোর বোনের মৃত্যুটা আমার হাতে হতো, কিন্তু ভাগ্যের খেলা, সে নিজের মৃত্যু নিজেই লিখে নিয়েছে। এখন তোর পালা। তিন্নি, তুই ভাব, তোকে বড় কিছু করতে হবে। মারিয়া, তুমি রেডি থাকো। এবার তোর সাথে যেটা হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তিন্নিমা, আমার কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? দরজাটা খোল, কি হয়েছে সেটা না বলে কিভাবে হবে? এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে রুমের দরজা লক করে কান্না করলে হবে? একটু দরজা খোল, বল মা কি হয়েছে? আন্টি, তুমি এখান থেকে চলে যাও। আমি কিচ্ছু খাবো না, আর রুমের দরজাও খুলবো না। এরকম করলে কেমন করে হবে? এমন জেদ ধরে থাকলে হবে? বল মা, দরজাটা একটু খোল। কি চাই বল? তোর যা চাই আমি তোকে দিব, শুধু একটা বার বল তোর কি চাই, দেখ আমি তোকে সেটাই দিব। তাও দরজা খোল মা, তুই সারাদিন কিছু খাসনি। এভাবে না খেয়ে কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে পড়বি। আন্টি, আমি যা বলবো তাই শুনবে তুমি? আমি যা চাইবো সেটাই দিবে, বলো। বললাম দিব, তুই একবার দরজাটা খোল মা, তুই যা বলবি সেটাই হবে। এইভাবে বললে হবে না। তুমি কথা দাও আমি যা চাইবো তাই দিবে, তাহলে আমি দরজা খুলবো, না হলে আমি দরজা খুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, তুই যা বলবি সেটাই হবে। এখন দরজাটা খোল। আম্মুর কথাতে তিন্নি ছুটে এসে দরজা খুলে দেয়। তারপর আম্মুর হাতটা ধরে এনে বেডে বসিয়ে দেয়। তিন্নির আম্মুর পায়ের কাছে বসে পড়ে। তিন্নির আম্মুর একটা হাত মাথার উপরে রেখে বলে, তাহলে আমার মাথায় হাত রেখে বলো, আমি এই মুহূর্তে তোমার কাছে যেতে চাইবো, তুমি সেটাই দিবে। মায়েরা কখনো সন্তানের মাথার উপর হাত দিয়ে কসম করে না, বুঝেছিস পাগলি মেয়ে? আমি একবার বলেছিলাম তুই যেটা বলবি সেটা চাইবি, আমি সেটাই তোকে দেওয়ার চেষ্টা করব। সত্যি তো? হ্যাঁ সত্যি। এবার বল তোমার কি চাই? আন্টি, আমি তোমার ছেলের বউ হতে চাই। আমি ঈশানকে অনেক ভালোবাসি। আমি তোমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমার বিয়েটা সাব্বিরের সাথে না দাও, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোমার ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ওকে ছাড়া থাকার কথা কল্পনা করতে পারি না। সাব্বির আমার জান, প্রাণ, কলিজা, সবকিছু। আমার পুরো মন মস্তিষ্কে বসবাস করা পুরুষটা সাব্বির। আন্টি, আমি তোমার ছেলেকে চাই, তুমি ওকে আমার করে দাও। আম্মু তিন্নির কথা শুনে চিন্তায় পড়ে গেল। উনি কি করবে সেটা ভেবে উঠতে পারছে না। আম্মু শুধু ভাবছে সাব্বির যদি অন্য কাউকে ভালোবাসে আর তিন্নিকে যদি বিয়ে করতে রাজি না হয়, তাহলে উনি তিন্নিকে দেওয়া কথা কিভাবে রাখবে। আর মেয়েটা যেভাবে পাগলামি শুরু করে দিয়েছে, এখন যদি ওকে অন্য কিছু বলা হয়, নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আর আম্মু ওকে কথা দিয়ে ফেলেছে, উনি এখন কথা কিভাবে ফিরিয়ে নেবে। অনেক ভাবনা চিন্তা করার পর আম্মু বলে, দেখো মা, তোমার পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা সাব্বির লাইফের ব্যাপার। ওর লাইফের সিদ্ধান্ত আমি কিভাবে নিব? ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তখন কি হবে? তাছাড়া সাব্বিরকে না জিজ্ঞাসা করে আমি তোমাকে এত বড় একটা সিদ্ধান্ত নেই বলো? না না, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমার এখন তোমার ছেলেকে চাই, মানে চাই। আর বিয়েটা আমি কালকেই করতে চাই। আর যদি না হয়, আমি নিজেকে শেষ করে দিব।
তিন্নির এরকম কথা শুনে আম্মু নিজের মন মস্তিষ্কের সাথে লড়াই করতে না পেরে তিন্নিকে কথা দিয়ে দেয় সাব্বিরের সাথেই ওর বিয়েটা দিবে, আর সেটা কালকেই। তিন্নি প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সবটা ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। তারপর সন্ধ্যাবেলায় যখন সাব্বির বাসায় ফিরে তখন আম্মু ড্রয়িং রুমে বসেছিল। সাব্বির রুমে যেতে গেলে আম্মু ওকে ডাক। সাব্বির শোন, তোর সাথে কথা আছে। জি আম্মু, বলো কি বলবে? তুই কি কাউকে ভালোবাসিস? মানে তোর কি কোনো পছন্দের মানুষ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? প্রশ্ন বদল প্রশ্ন চাইনি, আমি উত্তর চেয়েছি, উত্তরটা দাও। না আম্মু, আমি কাউকে ভালোবাসি না, আমার কোনো মনের মানুষ নেই। জন্মের পর থেকে আমি তোর কাছে কখনো কিছু চাইনি। আজকে যদি তোর কাছে কিছু চাই বা তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা যদি আমি নেই, তাহলে তুই কি সেটা মেনে নিবি? আম্মু এইভাবে বলছো কেন? আম্মু, তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তোমার অধিকার আছে আমার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তুমি আর আব্বু ছাড়া আমার কে আছে বলো? তোমরা তো আমার পুরো পৃথিবী। তোমাদের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আম্মু, শুধু একবার বলো আমাকে কি করতে হবে বা তুমি কি চাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই শুনবো। এভাবে না, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা চাইবো তাই দিবি। কিরে, তুই চুপ করে আসিস কেন? বল, আমি যা চাইবো তাই দিবি। আমি চাই তোর সাথে তিন্নির বিয়ে দিতে। আমি আগামীকালকেই তোদের বিয়ে ব্যবস্থা করেছি। সাব্বিরের আম্মুর মুখে এরকম কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আম্মু নাকি তিন্নির সাথে ওর বিয়ে ঠিক করেছে। আম্মুর কথাটা শুনে সাব্বিরের বুকটা ধক করে ওঠে, কারণ সাব্বিরের এই কয়দিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ও মারিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর ওকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারে না সাব্বির। দমটা বন্ধ হয়ে আসে, আর সেখানে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলেও সাব্বিরের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সাব্বির এখন কি করবে? আম্মু ওর মাথায় হাত দিয়ে ওয়াদা করিয়েছে, আম্মু যা বলবে তাই শুনবে। সাব্বির কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর ও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, আম্মু, তুমি কি বলছো? তুমি জানো তিন্নিকে আমি বোনের নজরে দেখি, কখনো ওকে নিয়ে অন্য কিছু ভাবিনি। আমি ওকে সব সময় ছোট বোনের নজরে দেখি, আর আমার মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কেন তুমি ওর সাথে আমাকে বিয়ে দিতে চাইছো? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছি না, আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাইছি। তুই আমার কথাটা রাখবি নাকি আমার মরামুখ দেখবি? যে মানুষটা জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে ওকে লালন পালন করে মানুষ করেছে, সেই মানুষটা ওকে এতগুলো বছর আগলে রেখেছে, যে মানুষগুলো ওকে এত ভালোবাসা দিয়ে আজকে এই মানুষের মুখে মরার কথা শুনে সাব্বিরের বুকের ভেতরটা ঢক করে ওঠে। সাব্বির ওর আম্মুর মুখের দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই বলল, আম্মু, আমি বিয়েতে রাজি। আম্মু, তুমি বিয়ের ব্যবস্থা করো। কথাগুলো বলে সাব্বিরের আম্মুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তো পরের দিন বৃষ্টি আর ছায়া ছুটে এসে মারিয়ার সামনে দাঁড়ায় আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, শুনেছিস? কিরে, তোরা এমন করে হাঁপাচ্ছিস কেন? আর কি শুনবো? তুই জানিস আজকে সাব্বিরের বিয়ে, তারপর একটু পরেই। কি বলছিস এগুলো? আমরা সত্যি বলছি, একটু পর ওর কাজিনের সাথে সাব্বিরের বিয়ে। না না, এ হতে পারে না। কি কি বলছিস কি এইসব? তোদের মাথা ঠিক আছে? মারিয়া, আমাদের মাথা ঠিক আছে, আমরা কোনো নেশা করিনি। আরে আমার আম্মু সাব্বিরের আম্মুর বান্ধবী। আম্মু আজকে সকালে ওদের বাসায় গিয়েছে। আম্মু বলল হঠাৎ করেই নাকি কালকে ওর আম্মু বিয়েটা ঠিক করেছে, আর সাব্বিরও নাকি বিয়েতে রাজি হয়ে গেছে। সাব্বিরের বিয়ের কথা শুনে মারিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর বুকের মধ্যে অসহ্য রকমের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মারিয়ার কোনো কিছু না ভেবেই সাব্বিরের বাসার দিকে ছুটতে থাকে। তারপর কিছুটা এসে একটা সিএনজি করে সাব্বিরদের বাসার সামনে চলে আসে। মারিয়া সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে ছুটে বাসার গেটে দরজার সামনে গিয়ে এক নাগাড়ে কলিং বেল দিতে থাকে। একটা সময় আম্মু এসে দরজা খুলে দিতেই দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। মারিয়াকে দেখে আম্মু বলে, আরে মামনি, তুমি ভেতরে আসো। তুমি অনেক ভালো একটা দিনে আসছো। আজকে আমার ছেলের বিয়ে। আন্টি, সাব্বিরের রুম কোনটা? উপরে গিয়ে ডান দিকে রুমটা। আম্মুর কথাটা শেষ হতেই মারিয়া দৌড়ে উপরে চলে যায়
আর সাব্বিরের আম্মু মারিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। অন্যদিকে সাব্বির নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। এই মুহূর্তে রুমে কারো উপস্থিতি টের পেতেই চোখের পানি মুছে নেয়। তারপর পিছন ফিরে দেখে মারিয়া কান্না ভেজা চোখে ওর দিকে তাকিয়ে আছে। মারিয়া ছুটে সাব্বিরের কাছে এসে ওর শার্টের কলার ধরে বলে, ওই তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার? তুই জানিস না আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে ভালোবাসি। তুই কি আমার চোখের ভাষা বুঝিস না? সাবির, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই এই বিয়েটা কখনো করবি না। তুই শুধুই আমার, তুই অন্য কারো না। সাব্বির এতক্ষণ নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে মারিয়া ওর সিনিয়র আপু, আর মারিয়া হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে। ও কখনো সাব্বিরকে ভালোবাসতে পারে না। সাব্বির মারিয়াকে পাগলের মতো ভালোবাসে, তারপর ও ভালোবাসে সেটা না বলায় রয়ে গেছে। অন্যদিকে মারিয়া সাব্বিরকে এতটা বেশি ভালোবাসে সেটা বলার আগেই সাব্বির ওর লাইফ থেকে হারিয়ে যাচ্ছে। সাব্বির চুপ করে আছে দেখে সাব্বির ওর শার্টের কলার ঝাঁকিয়ে আবারও বলল, এই তুই কথা বলছিস না কেন? আমি কি বলছি তুই শুনতে পাসনি? ভালোবাসি তোকে, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই ওই তিন্নিকে বিয়ে করবি না। তুই যদি ওকে বিয়ে করিস আমি নিজেকে শেষ করে দিব। তুই শুধু আমার, না হলে অন্য কারো না। সাব্বির মারিয়ার কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে তখনই দরজার দিকে তাকিয়ে দেখে ওর আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর শুধু আব্বু আম্মু নয়, বিয়েতে যে কয়জন লোক এসেছিল সবাই দাঁড়িয়ে আছে, আর সবার পিছনে তিন্নি দাঁড়িয়ে আছে। সাব্বিরকে পেছনে তাকাতে দেখে মারিয়া ওকে ছেড়ে দিয়ে নিজেও পেছনে তাকিয়ে দেখে বাসার সবাই দাঁড়িয়ে আছে। মারিয়া এবার আম্মুকে দেখে দৌড়ে আম্মুর কাছে গিয়ে হুট করে আম্মুর পায়ের কাছে বসে পড়ে। তারপর পা দুটো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, আন্টি, আমি সাব্বিরকে অনেক ভালোবাসি। প্লিজ আন্টি, তুমি ওর বিয়েটা অন্য কোথাও দিও না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে যেন তোমাকে বলি। আজকে আমি তোমার ছেলেকে চাইছি। আমি সাব্বিরকে অনেক ভালোবাসি আন্টি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ আন্টি। ওর বিয়ে অন্য কোথাও হয়ে গেলে আমি নিজেকে শেষ করে দিব। আমি ওকে ছাড়া থাকার কথা চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না। আম্মু এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, তাই মারিয়া এভাবে পায়ে পড়ে কান্নাকাটি করাতে আম্মু ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায়। তারপর মারিয়াকে উঠিয়ে নেয়। আম্মু বুঝতে পারছে না এখন কি করবে। এদিকে তিন্নি সাব্বিরকে না পেলে মরে যাবে, আর এদিকে মারিয়া যদি সাব্বিরকে না পায় ও মরে যাবে। আম্মু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যেখানে উনি যেদিকে যাবে তার উল্টো দিকে সমস্যাটা বাড়বে। মারিয়া আম্মুকে ছেড়ে আব্বুর পায়ে পড়তে গেলে ওনার আব্বু মারিয়াকে আটকে দেয়। মারিয়া আবার সাব্বিরের কাছে যায়, তারপর ওর পায়ের কাছে বসে বলতে থাকে, সাব্বির, তুমি শুধু আমার, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে। তুমি এই বিয়ে কিছুতেই করতে পারো না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, বলে দাও। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি জানি। দেখো মামনি, তুমি কান্না বন্ধ করো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আমার সাথে কখনো কিছু চাইলে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তিন্নি এতক্ষণ চুপ ছিল। হঠাৎ আম্মুর মুখে এরকম কথা শুনে ও চিৎকার দিয়ে বলে, এই মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি আমার সাব্বিরকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? তোকে তো আমি। কথাটা বলে তিন্নি মারিয়াকে আম্মুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যখনই থাপ্পড় মারতে যাবে তখনই কেউ একজন তিন্নির হাত ধরে ফেলে। তিন্নি হাতের দিকে তাকাতে অবাক হয়ে যায়, কারণ তিন্নির হাত আর কেউ নয়, সাব্বির ধরেছে। সাব্বির তিন্নির হাতটা এক ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তিন্নি টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মারিয়ার বান্ধবীগুলো সব ওদের বাসায় আসে। ওদের সাথে একটা ছেলেও আসে। তখন ছায়া বলে, অনেক হয়েছে তিন্নি, তোমার নাটক তামাশা। এবার আমি তোমার আসল মুখোশ সবার সামনে খুলে দিব। ছায়ার সাথে থাকা ছেলেটিকে, নিশাত, তোমার কাছে যেটা আছে সেটা সবাইকে দেখাও। নিশাত ওর হাতে থাকা মোবাইলটি থেকে একটা ভিডিও অন করে সবার সামনে ধরে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিন্নি মারিয়াকে লেকের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ছায়া বলে, সেদিন লেকের পানিতে মারিয়া পড়ে যায়নি, তিনি ওকে ইচ্ছে করে ফেলে দিয়েছিল যাতে ওর পথের কাঁটা সরে যায়। কারণ ও জানতো মারিয়া সাব্বিরকে পছন্দ করে, তাই তো সব প্ল্যান করে সাজিয়েছি। আসলে এই মেয়ে কখনো সাব্বিরকে ভালোই বাসেনি।
এটা ওর একটা জেদ। ওর মতো মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এই ভিডিও দেখে আর ছায়ার এই সমস্ত কথা শুনে সবাই অবাক চাহনিতে তাকিয়ে আছে। ওরা ভাবতেও পারছে না তিন্নি এরকম একটা মেয়ে। আম্মু এমন কিছু দেখে ধপ করে বসে পড়েছে। তারপর আম্মুকে উঠিয়ে নেয়। তখন আম্মু উঠে এসে তিন্নির সামনে দাঁড়িয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিয়ে আর বলে, আমার প্রথম থেকেই তোকে খুব সন্দেহ লাগতো, তাই তো আমি তোর সাথে বিয়ে দিতে চাইনি আমার ছেলে। কিন্তু তুই যে এত বাজে একটা মেয়ে সেটা জানতাম না। এবার আম্মু সাব্বিরের সামনে যায়। তারপর সাব্বিরের গালে ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয় আর বলে, এই, তুই এখনো ওই পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছিস? তুই জানিস না তোকে এখন কি করতে হবে? সাব্বির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আবারও বাসার সামনে পুলিশ গাড়ি এসে থামায়। তারপর কতগুলো পুলিশ বাসার ভিতরে ঢুকে তিন্নিকে অ্যারেস্ট করে নেয়। তিন্নি মারিয়াকে নয়, ওর বোন নীলাকে ধর্ষণের পেছনে দায়ী, আর সেটা সবাই পুলিশের থেকে জানতে পারলো। এবার আম্মু অবাক হয়ে বলে, তুই কখন পুলিশকে ফোন করলি? সাইড থেকে সাব্বুরের আব্বু বলে, এতক্ষণ তো তোমাদের নাটক তামাশা দেখছিলাম, আমি কিছুই বলিনি। তুমি আমার ছেলেকে তোমার মাথায় হাত দিয়ে কসম করালে, তাও আমি কিছু বলিনি। কিন্তু এখন তুমি আমার ছেলেকে মারলে কেন? পুলিশকে আমি ইনফর্ম করেছি আরো 1 ঘন্টা আগে, কারণ আমি আগে থেকে এই মেয়ের চরিত্র সম্পর্কে জানতাম। শুধু সম্পর্কের খাতিরে কিছু বলতাম না। কিন্তু যখন দেখলাম তুমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছো, তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বারবার ভাবছিলাম তুমি কিভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছ। তুমি একটাবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি। তুমি এত সব সিদ্ধান্ত একাই নিয়েছো, তাও আমি কিছু বলিনি। কিন্তু এখন তুমি যে আমার ছেলের গায়ে হাত তুললে কেন, এসব আমি পরে দেখে নিব। তার আগে ইন্সপেক্টর ওকে নিয়ে যান। তখন সাপের পাথরের মূর্তির মতো চুপ থাকলেও ওর চোখে পানি গড়িয়ে পড়ছে। বুকের মাঝে চেপে রাখা কষ্টটা আর দমিয়ে রাখতে পারিনি। মারিয়া এতক্ষণ অবাকের পর অবাক হচ্ছিল, কিন্তু হঠাৎ সাব্বিরকে কান্না করতে দেখে মারিয়ার বুকের ভিতর ধক করে ওঠে। ও ছুটে সাব্বিরের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে সাব্বির ওকে 2 হাতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাব্বির যেন ভুলেই গেছে যে রুমের মধ্যে সবাই আছে। তারপর একটা সময় মারিয়াকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকে আর বলতে থাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। ওদের কাণ্ড দেখে আব্বু আম্মু আর মারিয়ার বান্ধবীরা সবাই একসাথে কাশি দেয় আর বৃষ্টি বলে, আমরা কিন্তু সবাই এখানে আছি। যত ভালোবাসা আছে সব বিয়ের পর দেখিও, আমাদের সামনে দেখাতে হবে না। আমরা এখনো সিঙ্গেল। আমাদের কষ্ট তো একটু বোঝেন দুলা ভাই। কথাটা বলতেই সবাই একসাথে হেসে দেয়। তারপর সবাই ড্রয়িং রুমে এসে মারিয়ার আব্বু আম্মুর জন্য অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যে মারিয়ার আব্বু আম্মু চলে আসে। মারিয়ার আব্বু আম্মুকে সবটা বলা হলে মেয়ের সুখের কথা ভেবে ওরা আর দ্বিমত করেনি। ওরা জানে সাব্বির যথেষ্ট ভালো একটা ছেলে, ওদের মেয়ের জন্য সুযোগ্য পাত্র। ওরা তো ওদের মেয়ের জন্য এমন একটা ছেলেই খুঁজছিল যে ওদের মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে। সবার সম্মতি পেয়ে কাজীকে আসতে বলে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করেন, সাফল্যের জন্য করতে হবে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। একটু পরে কাজী সাহেব মারিয়াকে কবুল বলতে বললে মারিয়া 3 বার কবুল বলে দেয়। তারপর কাজী সাহেব সাব্বিরকে কবুল বলতে বললে ও মারিয়ার দিকে তাকিয়ে 3 বার কবুল বলে দেয়। ওরা দুজন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়।
দুদিন পর আকাশ ক্লাসরুমে বসে আছে। তখন ইরা এসে পাশে বসে থাকে। তা আকাশ খেয়াল করেনি, কেননা বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। বাহিরে দুইটি পাখি একই ডালে বসে দোল খাচ্ছে আর একে অপরকে আদর করতে ব্যস্ত, যা দেখার মতো ছিল। এরা নিজেও তাকে দেখতে ব্যস্ত। একটু পরে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তে এলাম, তুমি কি করো? তা কি দেখলে এসে? দেখলাম তুমি তো প্রকৃতি দেখতে ব্যস্ত, তবে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে। কার কথা বলতেছো? কার আবার? ওই পাখিগুলোর কথা বলতেছি। তা তুমি এখানে কেন? আমি এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? আব্বু তোমাকে যেতে বলেছে বাসায়। ঠিক আছে, যাব তাহলে কালকে। কিন্তু তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে? বলা যাবে না। ঠিক আছে, চলো আমরা ওই দিকটা একটু বসি। আমার মতো একটা খারাপ ছেলের সাথে কথা বলাটা কি ঠিক হবে? দেখো, নিজেকে এভাবে খারাপ বলবে না। দেখো, আমার জায়গায় তুমি থাকলে তুমি নিজেও সেম কাজটা করতে। তাছাড়া তোমাকে বিয়ে করা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি। তাহলে? ক্ষতি না করো, আমার তো সবই তুমি দেখে ফেলেছো। এখন আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে তো তাকে ঠকানো হবে, তাই না? কিন্তু আমার মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করবে কেন? বিয়ে করতে চাইলে তো হবে না। আব্বু কি জন্য ডেকেছে তা তো আমি জানি না, কাল আসলে দেখা যাবে। ইরা তো চলে যায়। যাওয়ার সময় তানুর সাথে দেখা হয়। ধন্যবাদ তোমাকে। আচ্ছা চলি আমি, ভালো থেকো। ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন এখানে ইরা কেন তানুকে ধন্যবাদ দিল, তা জানতে পারবেন। এবার চলেন ইরাদের বাড়িতে এসে ঘুরে যাই। আকাশ বাড়িতে আসে। ওখানে তেমন কেউ নেই বললে চলে। একটু পরে, আঙ্কেল ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমাকে ডেকেছি একটা কাজে। কি কাজ? তোমার পরিবারে তো কেউ নেই মনে হচ্ছে। হঠাৎ এই প্রশ্ন? দরকার ছিল। গত 1 মাসের হিসাবটা একটু বুঝিয়ে দাও আমাকে। কাছে দিচ্ছি। এই বলে হিসেব বুঝতে থাকে। তখন রাত হয়ে যায়, সেজন্য আকাশকে ওই বাড়িতে থেকে যেতে হয়েছে। 2 দিন লাগলো হিসাব বুঝিয়ে দিতে। 3 দিন পরে এরা বসে আছে একটা খাটে বউ সেজে, আর আকাশ পরের সাজে রুমে আসে। এরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম করতে যাবে, তার আগেই আকাশ ইরাকে থামিয়ে দেয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বিয়ে করলাম কবে আর কি করে? তা জেনে কি করবে? তা বিয়ে না করেই বাসর করব, এটা কেমন একটা দেখায় না? তোমার কি মনে হয় বিয়ে না করে আমি তোমার সাথে বাসর করব? বাচ্চা ছেলেকে এভাবে ভয় দেখিয়ে ধমকাচ্ছেন কেন? ওই তুই বাচ্চা, কিছুক্ষণ পর তো আমার পেটেই বাচ্চা দিয়ে দিবি। তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? আটকালে তো আমি এইভাবে বউ সেজে বসে থাকতাম না। দেখো, এমনিতেই অনেক মাস লেট হয়ে গিয়েছে, এবারে লেট করো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সিরিয়াল দেখো না? ওখানে বাসরাতে কি কি হয় তা কি এখন তোকে আবার বলতে হবে? না, ঠিক আছে। এরপর শুরু করে বাকি কাজ। সে কাজের ডিটেলস আপনাদের জানতে হবে না। এইদিকে ওদের দিন কাটতে থাকে, কিন্তু এখনো আকাশ বুঝতে পারছে না এনার পরিবার কেন আকাশের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। এইদিকে 1 মাস পরে, ইরা একটা কথা বলবো কি? কি কথা বলো? তানুর সাথে তোমার কি আর কথা হয়েছে? কেন? একটু আগেও তো কথা হলো। কি তুমি তানুর সাথে যোগাযোগ করেছো? বারে, তানোর জন্যই তো তোমাকে বিয়ে করলাম আমি। আমার মাথায় তো কোনো কিছু ঢুকছে না। কোনো কিছু ঢুকাতে হবে না, এখন তুমি রেডি হয়ে নাও। আমি তোমাকে নিয়ে একটা বিয়েতে যাব। তার বিয়ে? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, তোমাকে জানতে হবে না, তুমি রেডি হয়ে নাও। এইদিকে কোনো পথ না দেখে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর এরা আকাশকে ওদেরই বাড়িতে নিয়ে আসে। তা দেখে অবাক হয়ে যায়, কেননা আকাশ তো নিজেই কোনো কিছু বুঝতে পারছে না। আমরা এখানে কেন এসেছি? বিয়ের দাওয়াত খেতে। কার বিয়ে? কার আবার? তানুর বিয়ে। যাক, অবশেষে মেয়েটার বিয়ে হচ্ছে। হচ্ছে। এখন চলো ভেতরে। এদিকে ওরা ভিতরে যাওয়াতে আকাশের পুরো পরিবার তো অবাক হয়ে যায়, কেননা আকাশ প্রায় 2 মাস পর এসেছে এই বাড়িতে, তাও একটা মেয়েকে নিয়ে। সেজন্য, কিরে, তুই এসেছিস কেন এখানে? তোকে দাওয়াত দিল কে? কত মাস পরে ছেলেটা এসেছে, ওকে ঢুকতে দিবি? তা না করে তুমি ওকে বকা দিচ্ছ কেন? তুই তাহলে এলি?
এলাম। তোর সাথে এই মেয়েটাকে? ও আমার বিবাহিত বউ, নাম ইরা চৌধুরী। আকাশের কথায় বাকিরা তো অবাক হয়, তার সাথে ইরা নিজেও অনেক অবাক হয়, কেননা এখানে আকাশের যে সবাই পরিচিত হবে তা তো জানেই না। কি ব্যাপার, ওনারা তোমার সাথে এইভাবে কেন কথা বলছে? তার কারণ আছে। কি কারণ? এইদিকে তানু ওখানে চলে আসে। তানু এসে সবার সামনে কাঁদতে থাকে। আকাশ, তুমি এখানে থাকো আর বাকিরা আমার সাথে আসো, তোমাদের কিছু কথা বলার আছে। যা বলার এখানে বলো। তোমাদের আমি একটা সত্যি কথা বলবো। তানু, কোনো দরকার নেই, সবাইকে সত্যিটা বলার কোনো দরকার নেই। কোন সত্যিটার কথা বলতেছো তুমি আকাশ? আমি প্রথমে আকাশের নামে তোমাকে যে মিথ্যে বলেছি, পরে আবার যে সত্যি কথা বলেছি, সেটা আমি এই পরিবারকে বলবো। আমি বুঝলাম না একটা কথা। তোমার কথায় আমি প্রথমে আকাশকে কষ্ট দিয়েছি, আবার তোমার কাছে সত্যিটা জানার পরেই আমি আবার আকাশকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে সে সত্যিটা ওনাদের বলে কাজ কি? আছে অনেক কাজ। তাছাড়া ইরা, আমি এই বাড়ি থেকে চলে যাবার আগে সবার মনের ভুল ধারণা আমি পাল্টে দিব। কোন সত্যিটার কথা বলতেছো তানু? আমি যে মিথ্যে অপবাদটা আকাশকে দিয়েছি, সে বিষয়ে আজকে সবাইকে আমি সত্যিটা বলবো। কিন্তু এদের বলার দরকার কি? তুমি আকাশের ব্যাপারে বা ওর আসল পরিচয় কি জানো? এই কথা শুনে তো ইরা আর একটু অবাক হয়। অবাক হবেই না কেন, আকাশ তো নিজেকে অনাথ বলেছিল। আকাশের আসল পরিচয় বলতে? সবই বলবো আমি। আগে ইরা, তুমি তোমার বাবা মা ছোট ভাইকে আসতে বলো, ওনারা আসুক, ততক্ষণে তুমি আমার সাথে আসো। পরিবারের সবাই কিছুই বলে না। তানু তো ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। তুমি আমাকে এটা কার রুমে নিয়ে এসেছো? চিন্তা করো না, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আমি তো এখানে কোনো কিছু বুঝতে পারছি না। আগে তুমি বাড়িটা ঘুরে দেখো। এদিকে ইরাকে সবটা দেখাতে থাকে, অন্যদিকে ইরার বাবা মা আর ভাই চলে আসে। কি ব্যাপার আকাশ, এরা আমাদের এইভাবে এখানে কেন আসতে বললো? তা তো আমি নিজেও জানি না। আপনাদের দুজনের পরিচয়? আমরা এরার বাবা মা, কিন্তু আপনারা কারা? আপনাকে তো আমি চিনি, এর বাইরে আমাদের কি আর কোনো পরিচয় আছে? জি আন্টি, আছে। কি পরিচয়? আপনারা জানেন আকাশ অনাথ। আসলে আকাশ কিন্তু অনাথ নয়, ওর বাবা মা ভাই ভাবি সবাই আছে। তানুর কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়, কেননা এই সম্পর্কে ওনাদের কোনো ধারণাই ছিল না। কি বলো? তাহলে কি আকাশ এতদিন মিথ্যা বলছে? মিথ্যে বলেছে আমার কারণে, আর আমার যে ভুলের কারণে আকাশ ওর পরিবার থেকে দূরে ছিল। কিন্তু নিজেকে অনাথ কেন বললো সেটা আমি জানি না। তাছাড়া বাকিটা আপনার আকাশের থেকে শুনে নিন। তার মানে কি আকাশ নির্দোষ? জি আন্টি। কথাটা বলতেই মিসেস পারুল আক্তার তানুর মুখে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর জন্য আমি আমার ছেলের থেকে এতগুলো মাস দূরে ছিলাম। আমি অনেকবার বলেছি আমার ছেলে এরকমটা করতে পারে না কখনো, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এখন দেখলে তো আমার কথাই সত্যি হলো। আমি ভুল করেছি, নিজের ছেলেকে যে আমি চিনতে পারিনি। কিন্তু তানু, হঠাৎ এত মাস পরে এগুলো বলার কারণ? তার কারণ হচ্ছে আমি তো এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমি চাই যাওয়ার আগে আপনাদের ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে যাই, তাহলে অন্তত কিছুটা পাপ আমার কমবে। তাছাড়া আকাশ বিয়ে করেছে, সেজন্য আমি চাই না ইরা ও শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত হোক। সেজন্য আমি আপনাদের পুরো পরিবারকে আবার এক করে দিতে চেয়েছি। সেজন্য আঙ্কেল, আপনি আকাশকে মেনে নিন, আর ইরাকেও। আমি জানি আমি অন্যায় করেছি অনেক, কিন্তু সবই করেছি আকাশকে পাওয়ার জন্য। যখন আকাশ বিয়ে করে নেয় তখনই বুঝে গেছি আমি আর আকাশকে পাবো না, সেজন্য ওদের আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। এইদিকে ইরা তো চোখের পানি ফেলে যাচ্ছে, পাশে তো আকাশ বসা ছিল। আকাশ ইরাকে সান্ত্বনা দিচ্ছে। এইদিকে তানুর বিয়ে হয়ে গেল। তানু ওর বরের সাথে চলে গেল রাতের বেলায়। আকাশ, আমাকে তুই ক্ষমা করে দে, আমি যে বড় অন্যায় করে ফেলেছি, আর সেজন্য আমি তোর আর ইরার নতুন করে বিয়ে দিতে পারবো না। তবে তোদের বিয়ের অনুষ্ঠান করে সবাইকে আমি জানিয়ে দেব। তোরা আমাকে মাফ করে দে। কি বলছেন আব্বু? আপনি কেন মাফ চাইবেন? তাছাড়া আপনি যদি আকাশকে বের না করে দিতেন তাহলে তো আমি আকাশকে পেতাম না আমার জীবনে। তুমি দেখি অনেক খুশি এতে। বারে, খুশি হব না? তুমি বাড়ি থেকে বের হওয়ার কারণেই তো আমি তোমাকে আমার লাইফে পেয়েছি।
চিন্তা করো না, এরপর থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো। আর তোমার মা আর ভাইও কিন্তু থাকবে আমাদের সাথে। ঠিক আছে, আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করব।
থাকলেও আয়েশের মন পড়ে থাকে বর্ষার কাছে। বর্ষারও অনেক স্বপ্ন, তাদের একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেস আসবে, তাকে আদো আদো কণ্ঠে মাম মাম বলে ডাকবে। হঠাৎ একদিন আয়াস বাসায় ফিরছে না দেখে সবাই চিন্তা করছে বর্ষার তো পাগল পাগল অবস্থা। সবাই বর্ষাকে এত করে বোঝাচ্ছে এই অবস্থায় ওর এত টেনশন করা ঠিক না, কিন্তু ও কারো কথা শুনছেই না। অবশ্য টেনশন কি মানুষ ইচ্ছে করে করে? টেনশন আপনা আপনি চলে আসে। হঠাৎ কেউ একজন কল করে বলল আয়েশ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। সাথে সাথে বর্ষা চিৎকার করে উঠল, হন্তদন্ত হয়ে ছুট লাগালো হসপিটালে যাবে। সবাই বর্ষাকে রেখে হসপিটালে চলে যেতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত বর্ষার জোড়াজোড়িতে আর রেখে যেতে পারল না ওকে। কিন্তু হসপিটালে গিয়ে দেখে লিফট ওপরে। এদিকে আয়েশের চিন্তায় চিন্তায় বর্ষা তো পাগল হয়ে গেছে। সে আর লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল সিঁড়ি থেকে। আয়েশের সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, শুধু নেই বর্ষা। আয়েশের তেমন গুরুতর কিছু হয়নি, শুধুমাত্র মাথা ফেটে গিয়েছে, তাই জ্ঞান হারিয়েছিল। মা, আমার টুনটুনি পাখিটাকে দেখছি না, ও কোথায়? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলছে না। ওকে তোমরা বাড়িতে রেখে এসেছো? ঠিক করেছো। ওর এই অবস্থা এখানে আসা ঠিক হতো না, কিন্তু তোমরা সবাই তো এখানে। আমার টুনটুনি পাখিটা তো বাড়িতে একা ভয় পাবে। আনিকা, তুই তো বর্ষার কাছে থাকতে পারতি। তোমাদের আসলে কোনো কমন সেন্স নেই। একা একটা মেয়ে, তাও এই অবস্থায় বাড়িতে রেখে এসেছো। আয়েশের কথা শুনে আনিকা আর নিজের কান্না ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। আনিকা, কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। ভাইয়া, বর্ষা। এই বর্ষা কি? তোকে না আমি কতবার বলেছি ভাবি বলতে? ভাইয়া, ভাবি। কি হয়েছে আমার টুনটুনির? বর্ষা তোকে দেখতে এসে লিফট না পেয়ে তাড়াহুড়া করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। ও এই হসপিটালেই আইসিইউতে আছে। ডাক্তার বলেছে ওর অবস্থা ভালো না। না, আমার বর্ষার কিছু হতে পারে না। কিছু না, আমাকে এখনই আমার টুনটুনি পাখিটার কাছে নিয়ে যাও, এখনই। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে এলো। পেশেন্টের কন্ডিশন ভালো না, এখনো 2 ব্যাগ রক্ত লাগবে। আয়েশ ডক্টরের পা ধরে, আপনি দরকার হয় আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নেন, তবুও আমার টুনটুনি পাখিটাকে বাঁচান প্লিজ ডাক্তার। কিন্তু পেশেন্টের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপের মিল নেই তো। বর্ষার রক্তের গ্রুপ কি? AB প্লাস। আমার রক্তের গ্রুপ AB পজিটিভ। আমি দিব রক্ত, চলুন ডাক্তার। কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এলো একটা বন্ডে সই করানোর জন্য। কেন আমি বন্ডে সই করব কেন? আমি কোনো বন্ডে সই করতে পারবো না। আমার টুনটুনি পাখিটা কোথায়? আমি ওর কাছে যাব। দেখুন, আপনার ওয়াইফ এবং আপনার বেবি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বেবি বা মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো, আবার এমনও হতে পারে কেউ বাঁচবে না, তাই এই বন্ডে সই করা প্রয়োজন। এটা হাসপাতালের রুলস। আয়েশ হসপিটালের দরজায় জোরে জোরে লাথি দিচ্ছে। আমি দুজনকেই চাই। আমার বর্ষার কিচ্ছু হতে পারে না, আর আমার বেবিরও কিচ্ছু হবে না। আয়েশ পাগল হয়ে গেছে, বর্ষার এই অবস্থা ও মেনে নিতে পারছে না। সব হয়েছে আমার জন্য। আমাকে দেখতে এসে আমার টুনটুনি পাখিটার আজ এই অবস্থা। আবিদ, তুই ওকে নিয়ে বাইরে যা। ও নিজেও এখনো সম্পূর্ণ সুস্থ না, আর এরকম করলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। কোথায় সই করতে হবে আমাকে বলুন, আমি সই করছি। আমি কোথাও যাব না, আমি আমার টুনটুনি পাখিটার কাছে থাকবো। টানা 3 ঘন্টা অপারেশনের পর ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বের হলো। বর্ষার কি অবস্থা ডাক্তার? সরি, আমরা বেবিকে বাঁচাতে পারলাম না। আর বর্ষা? 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। আপনারা আল্লাহকে ডাকুন। আয়েশ ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর আয়েশ দ্রুত উঠে নামাজে দাঁড়ালো। আল্লাহ, তুমি কিছুতেই আমার টুনটুনি পাখিটাকে আমার থেকে কেড়ে নিতে পারো না আল্লাহ। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ? কি নিয়ে বাঁচবো? ওর বদলে তুমি আমার জীবন নিয়ে নিও। বর্ষার জ্ঞান ফিরেছে শুনেই আয়েশ দৌড়ে বর্ষার কাছে গিয়ে বর্ষার হাত দুটো ধরে কেঁদে দিল। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? মনে হচ্ছিল এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেললাম। বুকের বাম পাশটা বড্ড খালি খালি লাগছিল। আমি এখন একদম ঠিক আছি বলে উঠতে গেলেই একদম উঠবে না, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ না। আমাদের বেবি ঠিক আছে তো? আয়েশ কি বলবে কিছু বুঝতে পারছে না। বর্ষাকে কিভাবে জানাবে যে ওদের বেবিটাকে ও বাঁচাতে পারেনি? ওইসব পরে হবে, আপাতত তুমি রেস্ট নাও। তুমি এখনো অসুস্থ। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আয়েশ জোরপূর্বক একটা হাসি দেওয়ার চেষ্টা করে। আরে না, কি লুকাবো?
লুকাবো? আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আমাদের বেবি ঠিক আছে তো? বর্ষার রীতিমতো পাগলামি শুরু করেছে ওর বেবির জন্য। শেষ পর্যন্ত আয়াস আর বর্ষার এই অবস্থা সহ্য করতে না পেরে সবটা খুলে বলল। বর্ষা একটা চিৎকার দিয়ে, তুমি বলো না আমাদের বেবি সুস্থ আছে, একবার বলো না প্লিজ। আয়াস বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না, তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। ভাগ্যকে মেনে নাও টুনটুনি। এই ঘটনার পর থেকেই বর্ষা ডিপ্রেশনে চলে যায়। সারাদিন রুমে আটকে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। ছাদে দাঁড়িয়ে আছে আনিকা, পেছন থেকে আবিদ। আনিকা, কিছু বলবে আবিদ ভাই? কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আনিকা আবিদের হঠাৎ এমন প্রশ্নে অবাক চোখে আবিদের দিকে তাকিয়ে আছে। আসলে আমি চাইছি আমাদের সম্পর্কটাকে নতুন একটা সুযোগ দিতে। আমিও তোমাকে ভালোবাসতে চাই। পৃথিবীতে সবাই সবার ভালোবাসার মানুষটাকে পাবে এমন না, আমিও না হয় পাইনি। আমি আমার অতীতটাকে ভুলে যেতে চাই, তোমার সাথে নতুন করে বাঁচতে চাই, তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চাই। তুমি কি আমাকে শেষ একটা সুযোগ দিবে আনিকা? কথা দিচ্ছি আমি কখনো তোমাকে কষ্ট দিব না, কখনো তোমাকে ঠকাবো না। আনিকা এখনো কোনো উত্তর না দিয়ে অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে আছে। আবিদ আনিকার ব্যাপারটা বুঝতে পেরে, তোমাকে এখনোই কিছু বলতে হবে না, তুমি সময় নাও, তারপর ভেবেচিন্তে উত্তর দিও। বলে চলে যেতে নিলেই আনিকা এসে আবিদকে জড়িয়ে ধরে। আমি তোমাকে খুব ভালোবাসি আবিদ ভাইয়া, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমার সব স্বপ্ন, মন, প্রাণ সব তো তোমাকে ঘিরেই। কথাগুলো বলছে আর আনিকার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। মিথ্যা কথা। আনিকা অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকালো। এই যে, তাহলে এখনো ভাইয়া ভাইয়া বলতে না? আনিকা লজ্জা পেয়ে আবিদকে জড়িয়ে ধরল। আবিদও আনিকাকে জড়িয়ে ধরল। 6 মাস পর আয়াস অনেক চেষ্টায় বর্ষাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে এনেছে। বর্ষা এখন আবার প্রেগনেন্ট। এবার বাড়ির সবাই আগের থেকেও বর্ষার বেশি যত্ন নিচ্ছে। সবচেয়ে বেশি যত্ন নিচ্ছে আয়াস। সে এবার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে উঠেছে। এই আয়েশের বাচ্চা। সি টুনটুনি, তুমি এসব কি বলছো? তুই স্বামীর নাম ধরে ডাকছো, তারপর আবার বলছো আয়েশের বাচ্চা। কিন্তু আমার বাচ্চা তো তোমার পেটে, এখনো পৃথিবীর আলোই দেখেনি। বর্ষার রাগে কটমট করতে করতে, তুমি চাকরি ছাড়েছো কেন? তোমার দেখাশোনা করতে। এটা কেমন কথা? আমি কি এখনো বাচ্চা? আমি নিজের যত্ন নিজে নিতে পারি না নাকি? বাচ্চাই তো। আগের বার যে ভয় আমি পেয়েছিলাম, এবার আমি কোনো রিস্ক নিতে চাই না। আর তাছাড়া আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা তো অনেক দিন আগেই ব্যবসার কাজে বসতে বলেছিল, কিন্তু আমিই করিনি। বেবিটা হলে, তুমি সুস্থ হলে ব্যবসার কাজ ধরবো। কিন্তু এটা তোমার স্বপ্ন ছিল, নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের আলাদা একটা পরিচিতি গড়া। এখন কি আমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি? আমি ঠিক কি বলতে চাইছি তুমি ভালো করেই বুঝেছো। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি। আমি এবার আর তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি তো আমার বেবি নিতেই রাজি হতাম না। এখন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আর একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেসের লোভটা ঠিক সামলাতে না পেরে রাজি হয়েছি। কিন্তু এইবার 1 মিনিটের জন্যেও তোমাকে আমার চোখের আড়াল করব না। 5 বছর পর আয়েশ ল্যাপটপে কি যেন কাজ করছে আর বর্ষা ঘর গুছাচ্ছে। এই টুনটুনি, আয়ুষী বর্ষা আর আয়েশের একমাত্র রাজকন্যা। এই কি বললি তুই? এইসব তোকে কে শিখিয়েছে? পাপা। বর্ষা আয়েশের দিকে তাকিয়ে, এইসব শিক্ষা দাও মেয়েকে? আয়েশ একটা ঢোক গিলে। কই না তো। আমি দেখছি না ভাবছো? বাবা মেয়ে মিলে সব সময় আমার পেছনে লাগা। আয়েশ এসে বর্ষাকে জড়িয়ে ধরে। তোমার পেছনে লাগবো না তো কার পেছনে লাগবো? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। পাপা, তুমি আমাকে রেখে একা একাই মাম্মামকে আদর করছো?